তোমার খেলা শেষ হয়ে গেছে বসন্ত কুমার মহাশয়। তুমি আমার খেলার পুতুল। খেলা শেষ, তুমিও শেষ। এসব তুমি কি বলছো রতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবেও না। আর একটা কথা, রতি বলে তুমি আমায় কখনো ডাকবে না, যদিও বা ডাকবার অবকাশও পাবে না আর। তুমি আমার স্বামীর হত্যাকারী। ভয় দেখিয়ে তুমি আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছো। এখন তুমি জেলের ঘানি টানবে, আর আমি এই বিশাল সম্পত্তির মালিক হয়ে গোয়ায় গিয়ে ফুর্তি করব। আমার প্রেমিক অঞ্জন রায় পানাজির একটা হোটেলে আমার জন্য দিন গুনছে যে। বসন্তের মুখ মরার মুখের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আরতি! চেঁচিয়ে নিজের বিপদ ডেকে এনো না। এই মঙ্গলদ্বীপের বাসিন্দারা অনেকেই কিন্তু এখনো ঘুমোয়নি। আমার ঘরে ঢুকিয়ে আমায় ধর্ষণ করেছো, এটা জানতে পারলে প্রাণ সংশয় হবে তোমার। তাই বলি, তুমি চুপ করে বসো আর আমাকে আমার কাজটা করতে দাও। বলেই ঘরের বাইরে গিয়ে দরজায় শিকলটা তুলে দিল। তারপর শাড়িটা কোনো রকমে শ্রীঅঙ্গে জড়িয়ে মঙ্গলদ্বীপের বাইরে আসতেই দেখা গেল ওদের এলাকার রিকশাওয়ালা গোপাল রিকশা নিয়ে ঘরে ফিরছে। এত রাতে এমন বিশ্বস্ত বেশবাসী আরতিকে দেখে গোপাল বলল, ম্যাডাম, কি হয়েছে আপনার? যা হয়েছে তা তোমাকে বলবার নয় ভাই। তুমি এখনই আমাকে নতুন পাড়ার থানায় নিয়ে চলো। থানা এখান থেকে বেশি দূরে নয়। থানায় পৌঁছেই ইন্সপেক্টর অশোক রায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আরতি। এত রাতে আরতির এই অবস্থা দেখে চমকে উঠলেন অশোক রায়। সায়া ব্লাউজহীন সোনার অঙ্গে কোনো রকমের লজ্জা নিবারণের জন্য শাড়িটা যেভাবে জড়ানো তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে ধর্ষণ করেছে কেউ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা নিঃশব্দ হত্যা। আজকের গল্পের গল্প পাঠে রয়েছে স্বর্ণভ এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি সৌমিক। শুরু হচ্ছে নিঃশব্দ হত্যা। শহরের এই অঞ্চলটায় বেশ খানিকটা জায়গা জুড়ে এক সময় ছিল শুধুই খোলার ঘরের বস্তি। কালের প্রভাবে হঠাৎ করে সেখানেই একদিন প্রমোটারির থাবা পড়ে পরপর গজিয়ে উঠল ৮-১০টি ওনারশিপ ফ্ল্যাট। কত নাম তাদের, আকাশদ্বীপ, মঙ্গলদ্বীপ প্রভৃতি। এর মধ্যে মঙ্গলদ্বীপই সবার নজর কেড়ে নিল। মঙ্গলদ্বীপের বি ব্লকে এলেন জয়প্রকাশ মিশ্র নামে এক স্বর্ণ ব্যবসায়ী, বয়স ৫০ সঙ্গে তার লাস্যময়ী যুবতী স্ত্রী। একেবারে ডাকের সুন্দরী বললে যা বোঝায় ঠিক তাই। পথে বেরোলে জোড়া জোড়া চোখ তাকিয়ে থাকত তাঁর দিকে। মঙ্গলদ্বীপের অদূরে একটি গলির মুখে ছিল বসন্ত কুমারের বৈদ্যুতিক সাজ সরঞ্জামের দোকান। বসন্তকে সবাই বসন বলেই ডাকত। বয়স ২৭-২৮-এর বেশি নয়। গায়ের রং ফর্সা, শক্ত সমর্থ, পরিশ্রমী যুবক। কিছুকাল আগে বহু অর্থ ব্যয় করে বোনের বিয়ে দিয়েছে। বিয়ে থা করেনি, একার সংসার ওর। সেই বসন্তের সাথেই একদিন চোখে চোখ পড়ল মিশ্র জায়ার। বসন্তর বুকের মধ্যে যেন হাহাকার করে উঠল। বলতে গেলে সেদিন থেকেই নিজের মধ্যে যেন নিজেকেই হারিয়ে ফেলল সে। তাই সব সময়ই উৎসুক হয়ে থাকত আরও একবার নয়ন ভরে তাকে দেখবার জন্য। জয়প্রকাশ মিশ্র ব্যবসায়ী লোক, সে কারণে প্রায়ই তাকে ব্যবসার প্রয়োজনে যেতে হতো দূর দূরান্তরে। সেই সময়কালে সুন্দরী মিশ্র জায়া নিজেই আসতেন বাজারে, দোকানে প্রয়োজনে কিছু কেনাকাটা করতে। বসন্তের দোকানের পাশ দিয়েই তার আসা যাওয়া, তাই চোখে চোখ পড়তই। বসন্ত তাকিয়ে থাকলেও চোখ নামিয়ে নিত মিশ্র জায়া। এইভাবেই দিন যায়। হঠাৎই একদিন এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রূপের মাধুরী নিয়ে মিশ্র জায়া বসন্তর দোকানে এসে ওর মুখোমুখি হলো। বসন্তের মনের আঙিনাও যেন উদ্ভাসিত হলো তার সেই রূপের ছটায়। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারল না। তবু আবেগের উচ্ছ্বাস চেপে মুখে হাসি এনে বলল,
কিছু কি বলবেন? হ্যাঁ, আপনাকে যে আমার বিশেষ প্রয়োজন। হুম, বলুন কি প্রয়োজন? আসলে আমার ফ্ল্যাটের আলো হঠাৎ করে নিভে গেছে। কি যে হলো কিছু বুঝতে পারছি না। আমার হাজবেন্ডের ফিরতে রাত হবে। এই দীর্ঘ সময়টা আমি কি অন্ধকারে থাকবো? মোটেই না, কানেকশনের কোনো গোলমাল হয়েছে বলে মনে হয়। ও আমি এখনই ঠিক করে দিচ্ছি। আমার দোকান রাত 10টা পর্যন্ত খোলা থাকে। কখনো কোনো অসুবিধা হলে খবর দেবেন। বসন্ত ওর দোকান বন্ধ না করে পাশের দোকানের একজনকে একটু নজর রাখতে বলে সেই বিদ্যুৎ বর্ণার সঙ্গ নিয়ে মঙ্গলদ্বীপে এলো। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখল সব ফ্ল্যাটে আলো জ্বললেও শুধু এই ফ্ল্যাটের ঘরগুলোই নিষ্প্রদীপ। বুদ্ধি করে ও টর্চটা সঙ্গে নিয়ে এসেছিল, তাই কোনো অসুবিধা হলো না। মিশ্র জায়াও মোমবাতি ধরালে তারই আলোয় ও কিছুক্ষণের মধ্যেই অভ্যস্ত হাতে লাইন ঠিক করল। আলোয় ভরে উঠল গোটা ঘর। মিশ্র জায়া এবার খুশির জোয়ারে ভেসে বসন্তকে একটি আরাম কেদারায় বসিয়ে বলল, এবার বলুন, চা না কফি? কফি হলেই ভালো হয়। মিশ্র জায়া ওর দিকে একবার মোহিনী দৃষ্টিতে তাকিয়ে মিষ্টি হেসে কফি করতে চলে গেল। বসন্ত কফির পেয়ালায় চুমুক দিয়ে বলল, আহ, আপনারা তাহলে দুজনেই? কোনো ছেলে মেয়ে? না, এখনো কোনো ইস্যু হয়নি। আপনার উনি তো শুনছি বেশিরভাগ সময় বাইরেই কাটান। আপনার বোর লাগে না? লাগলেই বা কি করব বলুন? একটা বাচ্চা মেয়েকে রেখেছি, ও টুকিটাকি কিছু কাজ করে দেয়। ওর মা এসে একবেলায় বাসন মেজে ঘর পরিষ্কার করে মেয়েকে নিয়ে চলে যায়। রান্না আমি নিজেই করি। সব সময়ের জন্য কাউকে রাখি না। দিনকাল তো ভালো নয়। হুম, ঠিকই করেন। হবে তো? আমার কাছে তো চেঞ্জ নেই। কি আশ্চর্য! চেঞ্জ কে চাইছে আপনার কাছে? আমি শুধু জানতে চাইলাম, কম দিলাম না তো? হায় ভগবান, এটা আপনি রেখে 30টা টাকা দিন। এত কম টাকায় কারবার করলে জীবনে দাঁড়াবেন কি করে? হাহ, যাক, আপনার ফোন নাম্বারটা দিন তো। আমারটাও নিয়ে রাখুন। আমি আরতি মিশ্র। ফোন নাম্বার 6247। নাম্বার আদান প্রদানের পর মিষ্টি হাসি উপহার দিয়ে মঙ্গলদ্বীপ থেকে আবার দোকানে এলো বসন্ত। এরপর প্রায় দুজনের চোখাচোখি আর মিষ্টি হাসির বিনিময়ে চলতে থাকলো। এক বিকেলে শপিং করে ফেরার সময় মিশ্র জায়া বসন্তকে বলল, কফি, মিল্ক পাউডার সবই ফুরিয়ে গিয়েছিল, নিয়ে এলাম। সন্ধ্যের পর আসুন না, জমিয়ে কফি খাওয়া হবে। আসবো, নিশ্চয়ই আসবো। মিশ্র জায়া চলে যাবার পর এক অনাস্বাদিত রোমান্সের প্রভাবে ছটফট করতে লাগলো বসন্ত। একেই বলে মেঘ না চাইতেই জল। যাকে দেখলে চোখ ফেরাতে পারত না, বুকের ভেতরটা কামনার দহন জ্বালায় জ্বলত, সেই তার থেকেই আজ অযাচিতভাবে এমন লোভনীয় আমন্ত্রণ সে কল্পনাও করতে পারেনি। অবশেষে সন্ধ্যা হলো। সন্ধ্যা সমাগমে ওর চিত্ত চঞ্চল হয়ে উঠল। দোকানের পাশেই সাইকেলটা রাখা থাকে। ও দোকান বন্ধ করে সাইকেল নিয়ে চট করে ওর বাড়িতে গিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে নিল। তারপর ধীর পায়ে এসে হাজির হলো মঙ্গলদ্বীপে। আসুন আসুন বসন্ত বাহার মহাশয়। আমি বসন্ত বাহার নই, বসন্ত কুমার। যার কৌমার্য যায়নি তাকে অবশ্য কুমার বলাই যায়। তবে আমার চোখে আপনি বসন্ত বাহারি। এত সুন্দর দেখতে, অথচ কোনো মেয়ে এখনো যে কেন ফাঁসায়নি আপনাকে, সেটাই শুধু ভেবে পাচ্ছি না। বেশিক্ষণ থাকলে অসুবিধা নেই তো আপনার? না, আমি দোকান বন্ধ করে গিয়ে একটু ফ্রেশ হয়ে তবেই এসেছি। বুদ্ধিমানের কাজ করেছেন। বোনের বিয়ে দিয়ে হালকা হয়েছেন, বলা যেতে পারে দায়মুক্ত হয়েছেন। নিজেও বিয়ে করেননি, তাই পিছুটানো নেই। ঠিক বলছে কিনা বলুন? ঠিকই বলছেন, কিন্তু আমার ব্যাপারে এত সব আপনি কি করে জানলেন? মেয়েরা যার দিকে নজর দেয়, তার নারী নক্ষত্র তারা আগে ভাগেই জেনে নেয়। আমার যে কাজের দিদি, সে আপনাকে চেনে। বলে বসন্ত দাদার মতো ছেলে হয় না, বড় ভালো মানুষ। আপনার হাজবেন্ড কত রাতে ফিরবেন? উনি ভাইজাগ গেছেন, ফিরতে 4-5 দিন কি আরো বেশি সময় লাগবে। একা থেকে হাঁপিয়ে উঠি, তাই আসতে বললাম আপনাকে। একটু বসুন, আপনার জন্য কফি নিয়ে আসি।
মিশ্রজয়া উঠে গিয়ে পাশের ঘর থেকে ডিশ ভর্তি রসগোল্লা ও সন্দেশ এনে এগিয়ে দিল বসন্তের দিকে। ততক্ষণ এগুলো খান, একটু পরে কফি আনছি। তা তো খাবো, কিন্তু তাই বলে এত? ওহো কিছু না, আমার যা প্রিয় তাই আপনাকে খেতে দিলাম। বসন্তের খাওয়া শেষ হলে কফি আর বিস্কুট নিয়ে ঘরে এলো মিশ্রজয়া। আপনার বাড়ি এখান থেকে কত দূরে? তা মিনিট 10 পথ। কিসে যাতায়াত করেন? সাইকেলে। সাইকেল? কেন আপনার স্কুটার নেই? স্কুটার কেনার টাকা কোথায় পাবো? আপনি যত তাড়াতাড়ি পারেন একটা স্কুটার কিনুন, টাকা আমি দেব। 60-70 হাজারের মধ্যে হয়ে যাবে নিশ্চয়ই। বসন্ত হাঁ করে তাকিয়ে রইল মিশ্রজায়ার দিকে। অত টাকা উনি দেবেন? স্কুটার চালাতে পারেন তো? পারি, ড্রাইভিংও জানি। মিশ্রজয়া আর কিছু না বলে আলমারির ড্রয়ার খুলে 100 টাকার নোটের বান্ডিল খান সাতেক নিয়ে এসে বসন্তের হাতে দিয়ে বলল, এতেই হয়ে যাবে আশা করি। 70,000 আছে, কিনবেন কিন্তু। এতগুলো টাকা আপনি আমাকে দিলেন, শোধ করব কি করে? আমি তো আপনাকে ধার হিসেবে দিইনি, এটা আমার তরফ থেকে গিফট, প্রীতির নিদর্শন বলতে পারেন। আপনার এই সৌজন্য আমি চিরকালের জন্য মনে রাখবো। আজ তাহলে আসি। সে রাতে টাকাগুলো মাথার কাছে রেখে চুপচাপ শুয়ে রইল বসন্ত। অতগুলো মিষ্টি খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছে করল না। ও শুধু ভেবে পেল না সামান্য 2-1 দিনের পরিচয়ে মিশ্রজয়া এতগুলো টাকা ওর হাতে তুলে দিলেন কি করে। এরা তাহলে কত টাকার মালিক? যাই হোক, কালই সে ওর এক বন্ধুকে নিয়ে মনের মতো একটা স্কুটারের দরদাম করে আসবে, পারলে কিনেও নেবে। পরদিন সকালটা নানান ব্যস্ততার মধ্যে কাটল বসন্তর। বন্ধুর দেখা না পাওয়ায় স্কুটারের দোকানে যাওয়া হয়নি, নিজের দোকানও খোলেনি ও। তবে বিকেলে একবার দোকানে গিয়ে বসবে। দুপুরে খেতে বসেছে, তখনই ফোন এলো। স্কুটার এসেছে? না, কাল পরশুর মধ্যে কিনে নেব। এখন কোথায়? বাড়িতেই আছি, খেতে বসেছি। এত বেলায়? আমি এরকম সময়ই খাই। কালকের মতো আজও একবার আসবেন কিন্তু। আমার এখানে আজ আপনার নিমন্ত্রণ। আমি খুব যত্ন করে আপনার জন্য বিরিয়ানি তৈরি করছি। ভেবেছিলাম স্কুটার নিয়ে আসবেন, তা যাক, সন্ধ্যের পরই চলে আসবেন। আসবো, শুধু আজ বলে নয়, আপনি যেদিন যখন যে অবস্থায় ডাকবেন তখনই চলে আসবো। ফোন রেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো বসন্ত। তারপর একটুও বিশ্রাম না নিয়ে নিজেই 2-1টা সিটি মলে গিয়ে স্কুটার পছন্দ করল। 65,000-এ একটির দরদাম করে আগামীকাল সেটি নেবে বলে সিদ্ধান্ত হলো। তারপর সন্ধে হতেই চলে এলো মঙ্গলদ্বীপে, যেখানে ওর মনকে ভরিয়ে দেবার মতো কেউ একজন তো আছে। সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে দরজায় টোকা দিতেই খুলে গেল দরজা। অপরূপা সাজে সজ্জিতা হয়ে ওর জন্যেই অপেক্ষা করছিল মিশ্রজয়া। আসুন, আস্তে আজ্ঞা হোক। আজ্ঞা তো আপনি দেবেন। দিলাম, অনেকদিন বিরিয়ানি রাঁধিনি, আজ আপনার জন্যই রাঁধলাম। না হলে এসব আমি হোটেল রেস্টুরেন্ট থেকেই আনিয়ে নিই। আজও তাই করতে পারতেন। বারে, তাহলে কি আমার হাতে রান্না খাওয়ানো হতো আপনাকে? বলেই টিভিটা অন করে দিল। তারপর রিমোট হাতে এ চ্যানেল ও চ্যানেল ঘুরিয়ে নিউজে এলো। কিছুক্ষণ খবর দেখার পর বসন্তকে বসিয়ে রেখে সিঙ্গারা আর কফি নিয়ে এসে ওর পাশেই বসে পড়ল মিশ্রজয়া। এখানে এসে আপনাকে পেয়ে আমি যেন বর্তে গেলাম। চুপচাপ ঘরে বসে থাকতে কি ভালো লাগে? একজনকেও গল্প করার মতো না থাকলে বোর লাগে ভীষণ। আপনি তো বিকেলের দিকে এদিক ওদিক একটু ঘুরতেও পারেন। পারি, কিন্তু আমার এই রূপই যে অভিশাপ। বাইরে বেরোলেই সকলের জোড়া জোড়া চোখের দৃষ্টি আমাকে লেহন করতে থাকে। ওটা একটু মানিয়ে নিলেই পারেন। যে আপনাকে দেখে দেখুক, আপনি তাকাবেন না কারো দিকে। নিউজ থেকে এবার হিন্দি সিনেমায় রিমোট ঘুরল। রাত 9টার পর মিশ্রজয়া বলল, এই আপনার দেরি করিয়ে দিচ্ছি না তো? এবার বরং খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে নেওয়া যাক। যা আপনার মর্জি। মিশ্রজয়া এবার পাশের ঘরের ডাইনিং টেবিলে খাবারের সরঞ্জাম রেডি করে ডাক দিল বসন্তকে। খাদ্য তালিকা দেখে মন ভরে গেল বসন্তর। চিকেন বিরিয়ানি, স্যালাড,
কষা মাংস, সন্দেশ ও আইসক্রিম। দুজনে মুখোমুখি বসে বেশ তৃপ্তি করে খেল। উপাদেয় রান্নার প্রশংসা না করে পারল না বসন্ত। আমার হাজবেন্ড বাইরে আছেন বলেই এটা সম্ভব হলো, উনি থাকলে তো হতো না। যাই হোক, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব যখন নিবিড় হলোই, তখন মাঝে মাঝে এইসব এনজয় করব, কি বলুন? বলেছি তো, আপনি যখনই ডাক দেবেন তখনই আসবো। প্রমিস? প্রমিস। তাহলে শেষ কথা বলি, বন্ধুত্ব যখন এত দূর এগোলোই, তখন আর আপনি নয়, তুমিই বলবে আমাকে। আমি আরতি। আমায় রতি বলে ডাকলে খুব খুশি হব আমি। ডাকবো। তুমিও আমাকে বসন বলে ডাকবে। আমি তোমাকে মদন বলে ডাকবো। বেশ, যে নামে ডাকলে তুমি খুশি হও সে নামেই ডাকবে। মিশ্র জায়ার এই সব আলাপনে বসন্তর বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। এ তো প্রেম। ও নিজে যেমন ব্যাকুল হয়ে ওর সঙ্গ পেতে চায়, সেও কি তাই? তবুও ওরা দুজনে প্রেম যমুনার এপার আর ওপার। তার উপর মিশ্র জায়া বড় স্ত্রী। ওই ধনী দম্পতির বৈভবের কাছে ও এক হতদরিদ্র যুবক ছাড়া তো আর কিছুই নয়। বেসিনের কলে মুখ হাত ধুয়ে বসন্ত বলল, এবার তাহলে আসি। এসো। বসন্ত দরজার দিকে যেতেই আরতি বলল, এই, ওদিকে কোথায় যাচ্ছ? শোবার ঘরে এসো। তার মানে? তার মানে অন্য কিছু নয়, আমাদের এই বন্ধুত্বের একটা স্থায়ী সম্পর্ক আজ রাতেই হয়ে যাক, এটাই আমি চাই। বলেই ওর হাত ধরে কাছে টেনে দুহাতে জড়িয়ে ধরল ওকে। আমি চাই আজকের এই রাত আমাদের মধুরাত হোক। তবে তুমি বড় রহস্যময়। আমার জীবনে তুমি এমন এক পুরুষ যে কিনা সক্রিয় হতে জানে না। তোমাকে আমি এত সুযোগ দিলাম, তাতেও তুমি সেভাবে এগিয়ে এলে না। আপনি থেকে তুমিতে নামার পর আমাকে জড়িয়ে ধরে একটা চুমুও খেলে না তুমি। বসন্ত আর থাকতে পারল না। আরতিকে সেও এবার দুহাতে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিল। তারপর বলল, দেরি করছো কেন? শোবার ঘরে যাবে না? যাবো বই কি, সেজন্যই তো কখন থেকে বাসর সাজিয়ে বসে আছি। সারা রাত মনোহর পরিশ্রমের পর শ্রান্ত ক্লান্ত দুজনে যখন শয্যা ত্যাগ করল, তখন সুখের সাগরে ভেসে ওরা যেন দিশাহারা হয়ে গেছে। আরতি বসন্তের বুকে মাথা রেখে বলল, তুমি যে এত সুখ দিতে পারো তা আমি কল্পনাও করিনি। আমার প্রৌঢ়স্বামী কোনো কাজেরই নয়, মাসের মধ্যে 20 দিন তো বাইরেই থাকে। শুধু টাকার লোভে ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। দুর্গাপুরের বেনেচিতির মেয়ে আমি, মামার বাড়িতে মানুষ, মা বাবা কেউ নেই। মামি এই সম্বন্ধটা করেছিলেন। সে যাক, তোমাকে যখন পেয়েছি তখন আমার সব আক্ষেপ দূর হয়ে গেছে। তবে একটা কথা, শুধু আজকের রাত নয়, রোজ রাতেই আমি তোমাকে এই বিছানায় পেতে চাই। শুধু যেদিন অসুবিধা হবে সেদিন আমি তোমাকে ফোনেই জানিয়ে দেব। এরপর ঘরের বাইরে এসে দুজনে ফ্রেশ হয়ে নিল। কফি পর্ব শেষ হলো। বিদায় বেলায় একটা উষ্ণ চুম্বন দিয়ে আরতি বলল, যা বললাম মনে থাকে জানো, সন্ধ্যের পর আবার আসবে কিন্তু। বসন্ত বিদায় নিয়ে দোকানে না গিয়ে সোজা বাড়ির দিকে চলল। ঘরে এসে প্রথমেই পোশাক পরিবর্তন করে দেহটা এলিয়ে দিল শয্যায়। তারপর বেশ কিছুটা সময় গত রাতের স্মৃতিমন্থন করে নিজেই একটু চা করে খেল। এরপর বন্ধুকে ফোনে বার্তা দিয়ে ঝাঁপ তুলল দোকানের। পাশের দোকানের ক্যাবা বলল, কাল তোর কি হয়েছিল বসন? দোকান বন্ধ রেখেছিলি কেন? দূরে একটা ওয়্যারিংয়ের ব্যাপার ছিল, আজ একটু পরেই দোকান বন্ধ করব। কাজ শেষ হয়নি? না তা নয়, একটা স্কুটার কিনবো ভাবছি। এটা তো একটা মস্ত সুখবর। ভালোই হবে, এখনকার দিনে স্কুটার না হলে চলে? এরপর দোকানে বসে টুকটাক বেচা কেনা করতে করতেই বিশ্বনাথ নামে ওর এক বন্ধু এলো। সেই সঙ্গে করে নিয়ে গেল ওকে স্কুটার চেনাতে। একটা স্কুটার তো পছন্দ করাই ছিল। বিশ্বনাথ ওকে আরও 2-1টা দোকান ঘুরিয়ে অবশেষে অন্য এক দোকান থেকে দারুণ সুন্দর একটা স্কুটার কিনল। দাম পড়ল 65,000। সেই স্কুটার নিয়ে পাড়ার কালী মন্দিরে পুজো দিয়ে যখন বাড়ি ফিরল,
তখন বেলা প্রায় 12টা। যাই হোক, স্টোভে একটু ভাত ও ডাল ও ডিমের অমলেট বানিয়ে চট করে স্নানাহার সেরে নিল। এরপর বিশ্রাম, তারপর দুপুর গড়িয়ে বিকেল হতেই সন্ধ্যার প্রতীক্ষা। আর সন্ধ্যা উত্তীর্ণ হলেই প্রেম ভালোবাসার তুফান দরিয়ায় ডুবে যাওয়া। আহা, কি আনন্দ! দেখতে দেখতে সন্ধ্যাও উত্তীর্ণ হলো। বসন্ত ধীর পায়ে সবার অগোচরে মঙ্গলদ্বীপে এসে ডোরবেলে হাত দিল। কে? বসন্ত জাগ্রত দ্বার। ও, এসো। বসন্ত ভেতরে ঢুকে আরতি কিছু বলার আগেই নিজে গিয়ে আরাম কেদারায় দেহটা এলিয়ে দিল। মনে হচ্ছে খুব ক্লান্ত। মোটেই না, তবে তোমার দেওয়া উপহার ঘরে এনেছি আজ। তার মানে স্কুটার কিনেছো? এখানে নিয়ে আসোনি তো। তাই কখনো আনি? আমি এমনভাবে গা ঢাকা দিয়ে আসি যাতে কেউ টেরই না পায়। এমনই হওয়া উচিত। তবে বেশি দিন এভাবে আসতে হবে না। আমি একটা মতলব করেছি। কীরকম? আগে কফি খাও, তারপরে বলছি। আমার পরিকল্পনাটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু হাতের মুঠোয় পৃথিবী। বলো কি? আরতি এবার গেল কফি আনতে। আগে থেকেই সব রেডি ছিল। মিনিট 5-এর মধ্যে 2টো করে গরম সিঙাড়া ও 2 কাপ কফি নিয়ে টি টেবিলে রেখে বলল, এবার আমি যা বলবো তা মন দিয়ে শুনবে। আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার আইনসম্মত বৈধ স্বামী। সে কি, মিশ্রজি তোমার বৈধ স্বামী নন? হ্যাঁ, আমাদের বিয়ে তো রেজিস্ট্রি করেই হয়েছে। তার মানে তুমি ডিভোর্স নেবে? মোটেই না, তাহলে তো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। উনি 100 কোটি টাকার মালিক। ভারতের বিভিন্ন স্টেটে আমাদের একটা করে ফ্ল্যাট আছে। গোয়ায় আঞ্জনা বিচের কাছে মনোরম পরিবেশে নিজেদের একটা বাড়িও আছে। সেখানে আমি তোমাকে নিয়ে সুখের স্বর্গ রচনা করব। সারা ভারতের প্রতিটি ব্যাংকের লকারে আমাদের কোটি কোটি টাকার সোনা আছে। এই সবই আমার হাতের মুঠোয় পাওয়া চাই। তবে সেটা সম্ভব আফটার হিজ ডেথ। সে তো অনেক দূরের কথা। সেদিন যে কবে আসবে কে জানে। সেই দিনটিকে কৌশলে ডাকিয়ে আনতে হবে। কিভাবে? কিছু পেতে হলে কিছু দিতে হয়, জানো তো। প্রিপ্ল্যান্ড মার্ডার করতে হবে লোকটাকে। খবরদার, এরকম কোনো পরিকল্পনা করো না। একুল ওকুল দুকুলই যাবে তাহলে। হিসেব করে অঙ্ক কষলে অঙ্কে ভুল হয় না। যা করতে হবে তা কিন্তু চতুরতার সঙ্গে। না 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 না, এ হয় না। এরকম জঘন্য কাজ কখনোই করা উচিত নয়। এ অমানবিক। তাই নাকি? তুমি যে সেই লোকটারই বিবাহিতা স্ত্রীকে রোজ রাতে 3বার 4বার করে লুটছো, এটা বুঝি মানবিক? চোরের মতো পরস্ত্রীর দেহভোগ করার সময় নিজের মনুষ্যত্বটা লকারে চাবি দিয়ে আসো নাকি? ওইসব সেন্টিমেন্ট মনের মধ্যে পুষে রেখো না। আমি যেমনটা যা বলবো তেমনটাই তাই করবে। এখন এসো, একটু ফুর্তি করে নেওয়া যাক। এই মধুরাতে কিছুক্ষণের জন্য অন্তত দুটি দেহ এক করে সুখের সাগরে ভেসে যায়। এসো। আরতির সঙ্গে বেডরুমে এলো বসন্ত। আরতি এখন মূর্তিমান রতি, আর এই চরম মুহূর্তে ও সেই মদন। একটু বিশ্রাম নেওয়ার পর আরতি বলল, এবার তাহলে কাজের কথাটা হয়ে যাক। তোমাকে কি করতে হবে তা মন দিয়ে শোনো। বসন্ত মৃদু হেসে আরতির মুখের দিকে তাকিয়ে রইল। কোনো উত্তর দিল না। তোমাকে যে স্কুটারটা আমি কিনে দিয়েছি সেটাকেই এবার কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো বলো? আর মাত্র 5 দিন। এই 5 রাত্রি তুমি আমার দেহের অধিকার পাবে, ইচ্ছে মতো। তারপরে আর নয়, কেননা আমার উনি এসে পড়বেন। তখন পথে ঘাটে তোমার চোখে চোখ পড়লে আমি তোমাকে চিনবও না। কথাবার্তা যা হবে তা গোপনে ফোনের মাধ্যমে। সন্ধ্যের পর আমরা দুজনে এদিকে সেদিকে প্রায় বেড়াতে যাই। সেই তোমার সুযোগ। আমার পরিকল্পনা মতো তুমি বেপরোয়া স্কুটার চালিয়ে ভয়ানক একটা কাণ্ড ঘটাবে। তারপর উধাও হয়ে যাবে চোখের পলকে। আর একটা কথা, হেলমেট কিনেছো? হ্যাঁ। ওটা পরে থাকবে, যাতে হঠাৎ করে দেখে ফেললেও কেউ যেন চিনতে না পারে। এই কাজটুকু করতে হবে খুবই সতর্কতার সঙ্গে। তবে এ ব্যাপারে আমি তোমাকে পুরোপুরি হেল্প করব। কেউ টেরও পাবে না দুর্ঘটনা কিভাবে হলো। তারপরেই
আমাদের হাতের মুঠোয় স্বর্গ। গোয়ার সাম্রাজ্যে তুমিই হবে সম্রাট, আর আমি সম্রাজ্ঞী। কি মজা না? তোমার এই ছোট্ট ঘর পড়ে থাকবে, স্কুটার কাউকে দান করে দেবে, আমাদের ছেলে মেয়ে হবে। এখন তো আমি নিয়মিত পিল খাই, কাজেই সে সম্ভাবনাও নেই। যাকে এসব পরের কথা। এই দুঃসাহসিক কাজের জন্য তৈরি থেকো কিন্তু। আমাদের জীবনের ধারাটাই তখন অন্যরকম হয়ে যাবে, কি বলো? ঠিক তাই। রতি আর মদন হয়ে জগতের যত সুখ ও অমৃত আমরা নিংড়ে নিয়ে উপভোগ করব। এরপর অনেক রাত পর্যন্ত খুনের পরিকল্পনা ও নানা রকম চক্রান্ত করতে লাগলো দুজনে। একসময় আরতি বলল, আর কেন, এবার ডিনারের পর্বটা মিটিয়ে নেওয়া যাক। আজ অবশ্য আমি নিজে কিছু করিনি। মোহনপুরিওয়ালার দোকান থেকে রাধাবল্লভী আর ওদিকের রেস্টুরেন্ট থেকে মাটন চাপ এনেছি। আমাদের কাজের দিদিকে দিয়ে সকালের দিকে রাবড়িও আনিয়ে রেখেছি অনেকটা। এই খেয়ে আবার নতুন উদ্যমে লেগে পড়া যাক, কি বলো? রাত 10টা নাগাদ ওরা ডিনারের পাট চুকিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে বেডরুমের দরজা বন্ধ করলো। তারপর সারা রাত ধরে এইভাবে অতিবাহিত হলো 5টি রাত। আরতির কথা মতো 6 দিনের দিন থেকে মঙ্গলদ্বীপের রাস্তা ভুলেই গেল বসন্ত। সন্ধে হলেই আনচান করতে লাগলো ওর মন প্রাণ। রক্তমাংসের স্বাদ পাওয়া বাঘের মতো হয়ে উঠল বসন্ত। দেখতে দেখতে 10টি দিন কিভাবে যেন কেটে গেল। 11 দিনের দিন ভর দুপুরে ফোন এলো আরতির। কেমন আছো ডার্লিং? এই কদিন উপবাসী থেকে খুবই কষ্টে আছি। আশা করি তুমিও ছটফট করছো আমার জন্য। আর চিন্তা নেই, আমাদের কষ্টের দিন শেষ। আজ সন্ধ্যায় আমরা নির্জন ফোরশোর রোড ধরে গঙ্গার ঘাটে বসে সময় কাটাবো। আজকে প্ল্যান মতো কাজটা সেরে ফেলতে হবে। অ্যাক্সিডেন্ট করেই বাড়ি ফিরে আসবে, কোথাও যাবে না কিন্তু। ডেড বডি রাস্তাতেই পড়ে থাকবে। আর সারা রাত ধরে আমরা দুজনেই মিলনের আনন্দ উপভোগ করব। এ নিয়ে তুমি কিছু চিন্তা করো না রতি। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তোমরা বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে একটা মিসড কল দিও। আমি তাতেই বুঝে নেব। এরপর সারাটা দিন যে কিভাবে কাটলো বসন্তর, তা একমাত্র সেই জানে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই মোবাইলে সংকেত পেল। ফোরশোর রোডের মুখে এসে একটা চায়ের দোকানে চা খাবার সময় দূর থেকে দেখতে পেল আরতি ও মিশ্রাজিকে। ওরা একটা রিকশায় আসছিল। আরতি আর চোখে বসন্তকে দেখেই রিকশা থেকে নামলো মিশ্রাজিকে নিয়ে। বসন্ত তখন অন্ধকারের আড়ালে। ওরা দুজনে সেই দোকানে চায়ের অর্ডার দিয়ে ভাড়া মিটিয়ে বিদায় দিল রিকশাকে। বসন্ত বেশ কিছুটা দূরে থেকে নজর রাখতে লাগলো ওদের দিকে। প্রায় মিনিট 10 পরে চা পর্ব শেষ করে ফোরশোর রোড পার হয়ে ওরা দুজনে যখন একটু ছাড়াছাড়ি হয়ে আধো অন্ধকারে গঙ্গার দিকে এগোতে লাগলো, তখনই বেপরোয়াভাবে স্কুটার নিয়ে পিছন দিক থেকে মিশ্রজির ওপর হুমড়ি খেয়ে পড়ল বসন্ত। সেই ধাক্কার বেগ সামলাতে না পেরে কয়েক হাত দূরে ছিটকে পড়লেন মিশ্রজি। আহত মিশ্রজির ওপর তীব্র গতিতে স্কুটার নিয়ে চড়াও হলো বসন্ত। বেশ কয়েকবার তার শরীরের ওপর দিয়ে স্কুটারের চাকা চলে যাওয়ার পর মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হয়ে উল্কা বেগে উধাও হয়ে গেল বসন্ত। আরতি কাছে গিয়ে দেখল মিশ্রজির দেহটা একবার একটু কেঁপে উঠেই স্থির হয়ে গেল। এরপর অন্ধকারে গা ঢাকা দিয়ে সে নিজেও উধাও হয়ে গেল চোখের পলকে। রাত 10টা নাগাদ ফোন এলো। হ্যালো ডার্লিং, আর থাকতে পারছি না, কখন আসবে? ওদিককার খবর কি? একদম শেষ। ডেড বডি পড়ে আছে এই অন্ধকারে একটা ট্রেনের ধারে। ওম শান্তি। একটু ধৈর্য ধরো, আমি এখনই যাচ্ছি তোমার কাছে। আজই হবে আমাদের সত্যিকারের মধু যামিনী। বসন্ত আর মুহূর্ত মাত্র দেরি না করে মঙ্গলদ্বীপে এলো। ওকে জড়িয়ে ধরে সে কি আদর আরতির। একটু শান্ত হয়ে বলল, খুবই টেনশনের মধ্যে ছিলাম, তাই বিশেষ কিছুর ব্যবস্থা করিনি। দুজনের জন্য 2 প্যাকেট বিরিয়ানি এনেছি। আজকের মতো এই খেয়েই শুয়ে পড়া যাক। কাল খুব ভোরেই বিদায় নিও এখান থেকে। সে তো নিতেই হবে। ডেড বডি পুলিশের চোখে পড়লেই হইচই শুরু হবে সকাল থেকে।
আহার পর্ব শেষ করে আরতি বলল, এসো, এবার সারা রাত মিলনের আনন্দ ভোগ করি দুজনে। হ্যাঁ, আমিও আর থাকতে পারছি না। কদিন ধরেই ছটফট করছিলাম। আজ ছুটি উপভোগ করব। তোমার মোবাইলে সুইচ অফ করা আছে তো? আছে। কেন বলো তো? ওটা আমার কাছে দিয়ে রাখো। হঠাৎ? ইউ আর আ ফুল। এত বড় একটা হত্যাকাণ্ডের পর পুলিশ কোন সূত্র ধরে কিভাবে এগোবে তা কি টের পাবো আমরা? তোমার আমার দুজনের মোবাইলই অকেজো করে দেব। ঠিক বলেছো তো ডার্লিং। ভেঙে গুঁড়িয়ে দাও এই দুটোকে। পরে বরং নতুন কিনে নেব। বসন্ত মোবাইলটা দিলে আরতি সেটা নিয়ে একদম নিচে নেমে গেল। এই ফ্ল্যাটে কোনো কেয়ারটেকার নেই, তাই গেট খোলা থাকে সব সময়ের জন্য। ও সেটা নিয়ে বাইরে বেরিয়ে বাগানের একটা জায়গায় মাটি চাপা দিয়ে এলো। নিজেরটাও ওই একই অবস্থা করলো সে। এরপর আবার ফ্ল্যাটে এসে শুরু হলো সেই আদিম খেলা। প্রায় ঘন্টাখানিক পর ক্লান্ত আরতি যখন ঘরের মেঝে ছেড়ে রাখা শাড়িটা কোমরে জড়িয়ে নিচ্ছে, বসন্ত তখন আবার ওর হাত ধরে টানল, বলল, এখনই কি? সবে তো রাত 12টা। আর একবার হয়ে যাক। আরতি তখন এক ঝটকায় বসন্তকে ফেলে দিয়ে বলল, তোমার খেলা শেষ হয়ে গেছে বসন্ত কুমার মহাশয়। তুমি আমার খেলার পুতুল। খেলা শেষ, তুমিও শেষ। এসব তুমি কি বলছো রতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবেও না। আর একটা কথা, রতি বলে তুমি আমায় কখনো ডাকবে না, যদিও বা ডাকবার অবকাশও পাবে না আর। তুমি আমার স্বামীর হত্যাকারী। ভয় দেখিয়ে তুমি আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছো। এখন তুমি জেলের ঘানি টানবে, আর আমি এই বিশাল সম্পত্তির মালিক হয়ে গোয়ায় গিয়ে ফুর্তি করব। আমার প্রেমিক অঞ্জন রায় পানাজির একটা হোটেলে আমার জন্য দিন গুনছে যে। বসন্তের মুখ মরার মুখের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আরতি! চেঁচিয়ে নিজের বিপদ ডেকে এনো না। এই মঙ্গলদ্বীপের বাসিন্দারা অনেকেই কিন্তু এখনো ঘুমোয়নি। আমার ঘরে ঢুকিয়ে আমায় ধর্ষণ করেছো, এটা জানতে পারলে প্রাণ সংশয় হবে তোমার। তাই বলি, তুমি চুপ করে বসো আর আমাকে আমার কাজটা করতে দাও। বলেই ঘরের বাইরে গিয়ে দরজায় শিকলটা তুলে দিল। তারপর শাড়িটা কোনো রকমে শ্রীঅঙ্গে জড়িয়ে মঙ্গলদ্বীপের বাইরে আসতেই দেখা গেল ওদের এলাকার রিকশাওয়ালা গোপাল রিকশা নিয়ে ঘরে ফিরছে। এত রাতে এমন বিশ্বস্ত বেশবাসী আরতিকে দেখে গোপাল বলল, ম্যাডাম, কি হয়েছে আপনার? যা হয়েছে তা তোমাকে বলবার নয় ভাই। তুমি এখনই আমাকে নতুন পাড়ার থানায় নিয়ে চলো। থানা এখান থেকে বেশি দূরে নয়। থানায় পৌঁছেই ইন্সপেক্টর অশোক রায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আরতি। এত রাতে আরতির এই অবস্থা দেখে চমকে উঠলেন অশোক রায়। সায়া ব্লাউজহীন সোনার অঙ্গে কোনো রকমের লজ্জা নিবারণের জন্য শাড়িটা যেভাবে জড়ানো তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে ধর্ষণ করেছে কেউ। পুলিশের জিজ্ঞাসার উত্তরে আরতি বলল, আমার স্বামী জয়প্রকাশ মিশ্র পেশায় ব্যবসায়ী। আমরা বেশ কিছুদিন হলো মঙ্গলদ্বীপের দোতলায় ওনারশিপ ফ্ল্যাটে আছি। আমার হাজবেন্ড ব্যবসার প্রয়োজনে প্রায়ই বাইরে চলে যান। সেই সময় এক সন্ধ্যায় আমার ফ্ল্যাটের আলো নিভে গেলে এলাকার বসন্ত ইলেকট্রনিক্সে যাই। ওই দোকানের মালিক বসন্ত কুমার এসে কানেকশন ঠিক করে দেয়। আমি ওকে ওর চাহিদা মতো টাকাও দিই। ইয়াং ছেলে, ডাকলেই পাবো, তাই চা কফির ব্যবস্থাও করি। এরপর থেকেই ছেলেটি আমাকে নানাভাবে বিরক্ত করে, মাঝে মাঝে টাকাও চায়। আমি ওর হাত থেকে বাঁচার জন্য ওকে এড়িয়ে যেতে থাকি। পরে আর একবার সিলিং ফ্যানটা খারাপ হলে বাধ্য হয়ে ওকেই ডাকি। আর আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই রাতে আমাকে ভয় দেখিয়ে পরপর 4 বার ধর্ষণ করে। যাবার সময় বলে যায় এ কথা কোনো রকম ফাঁস হলে অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়িয়ে দেবে ও। সেই ভয়ে আমি তটস্থ হয়ে থাকি। এরপর আমার স্বামীর বাইরে থাকার সুযোগ নিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে আমাকে। তারই মধ্যে আমার ঘরের আলমারি থেকে 70,000 টাকা খোয়া যায়। এই টাকাটা একজনকে দেবার জন্য রাখা ছিল। আমার বাড়িতে যে কাজের দিদি এসে দুপুরের দিকে কাজ করে সে খুব গরিব, কিন্তু ভালো মানুষ।
এ কাজ সে কখনোই করবে না। তাই বসন্তকেই আমি সন্দেহ করলাম। খোঁজ নিয়ে জানলাম টাকাটা খোয়া যাওয়ার পরেই ও একটা দামি স্কুটার কিনেছে। এরপর আমার হাজবেন্ড ভাইজ্যাগ থেকে ফিরে এলেন। আজ সন্ধ্যায় আমরা দুজনে গঙ্গার ধারে হাওয়া খাবার জন্য যাই। ফোরশোর রোডের কাছে একটা দোকানে চা খাবার সময় হঠাৎই আমার নজর পড়ে বসন্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আমাকে ফলো করছে। ওকে দেখা মাত্রই গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার, কেননা আমি মাঝে মধ্যেই ফ্ল্যাটে চাবি দিতে ভুলে যাই। তাই আমার স্বামীকে সে কথা জানিয়ে দ্রুত একটা রিক্সা নিয়ে ফ্ল্যাটে চলে আসি। ভাগ্যে এলাম, দেখলাম সত্যি সত্যিই চাবি দিতে ভুলে গেছি। এরপর যখন যাব কি যাব না ভাবছি, তখন দরজায় টকটক শব্দ। ভাবলাম আমার উনিই ফিরে এসেছেন বুঝি। কিন্তু ভুল ভাঙল দরজা খুলতেই। দেখলাম মূর্তিমান আতঙ্ক হয়ে বসন্তই দাঁড়িয়ে আছে সেখানে। ও গায়ের জোরে আমাকে ভেতরে ঢুকিয়ে বলল, আমার পাওনা নিতে এসেছি। কদিন তোমার কর্তা থাকার সুযোগ পাইনি, আজ কিন্তু ছাড়ছি না। আজ সারা রাত তোমাকে আমার চাই। আমি বারবার বললাম আমার উনি এখনই ফিরে আসবেন। ও আমার কোনো কথা শুনলো না, বাধা মানলো না। ওর শক্তির কাছে আমি হার মানলাম। স্বামীর জন্য আমার উৎকণ্ঠা দেখেও বলল, এখন থেকে নাকি আমি ওর রোজের শিকার। আমার স্বামী নাকি আমার কাছে আর কোনোদিনই ফিরে আসবেন না। এই পর্যন্ত বলে একটু হাঁপ ছেড়ে আরতি বলল, আমি বাথরুম যাবার নাম করে বহু কষ্টে ওর কবল মুক্ত হয়ে ঘরের দরজায় শিকল দিয়ে এখানে এসেছি। ফ্ল্যাটের অন্য বাসিন্দারা কেউ জানে? না, আমি কাউকে কিছু না জানিয়ে থানায় এসেছি, কেননা এই ফ্ল্যাটের সবার ঘরেই কাজের সুবাদে ওর যাতায়াত আছে। ব্যাপারটা জানাজানি হলে তাদেরই কেউ হয়তো ওকে পালিয়ে যাবার সুযোগ করে দেবে। আর কোনো কথা নয়। আরতির বয়ানকে বিশ্বাস করে পুলিশের গাড়ি এসে হাজির হলো মঙ্গলদ্বীপে। ওই গাড়িতে আরতিও এলো। পুলিশের পদার্পণে ফ্ল্যাটের অনেক বাসিন্দাই এসে জড়ো হলো তখন। ইন্সপেক্টর অশোক রায় দরজা খুলেই দেখতে পেলেন বসন্তকে। সে তখন লজ্জায় দুহাতে মুখ ঢেকেছে। তারপর ওই অবস্থাতেই বলল, স্যার, ওই মহিলা আমাকে ফাঁসিয়েছে। উনি কি করেছেন সেটা আমাদের জানার দরকার নেই। এখন এই গভীর রাতে এই ঘরের ভেতর আপনি কিভাবে এলেন? উনি আপনার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ করেছেন। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমার অপরাধ আমি স্বীকার করছি, তবে এ ব্যাপারে আমারও কিছু বলার আছে। সেটা এখানে নয়, থানায় গিয়ে শুনবো। আপনি ঘরে গিয়ে আপনার পোশাক ঠিক করে নিন। আমরা এই ক্রিমিনালকে এখান দিয়ে নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পুলিশ বিদায় নিলে আরতি ঘরের দরজা বন্ধ করে শাড়িটা গুছিয়ে পরে নিল। আগাগোড়া ওর প্ল্যানটা যে এমন চমৎকারভাবে সাকসেসফুল হবে তা ও ভাবতেও পারেনি। এদিনের এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে সবাই খুব বিস্ময় প্রকাশ করল। বসন্তর মতো ভালো একটা ছেলে এই কাজ যে করতে পারে তা ধারণারও অতীত ছিল সকলের কাছে। যে বোনের বিয়ে দিতে বহু অর্থ ব্যয় করেছিল বসন্ত, সেই বোন ও দাদার এই কুকীর্তির কথা শুনে গলায় দড়ি দিল। এই জঘন্য হত্যাকাণ্ড ও ধর্ষণের অভিযোগের জন্য বসন্তর ফাঁসির আদেশ হলো। তবে মূল চক্রী আরতিও কিন্তু পার পেল না। পুলিশের জেরার মুখে সদুত্তর দিতে না পেরে জালে জড়িয়ে পড়ল সেও। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল। এদিকে জেলের অন্ধকার কক্ষে বসে মৃত্যুর প্রহর গুনতে গুনতে কেমন যেন হয়ে গেল বসন্ত। সুন্দরী পরস্ত্রীর দেহ ভোগের লালসায় নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিল সে। এখন বুঝল অমৃতেও গরল ছিল। যদিও ওকে প্ররোচিত করেছিল আরতি, না হলে সে কখনোই এমন দুঃসাহসিক কাজ করত না। ধর্ষণের জন্য আহ্বান তো আরতিই করেছিল ওকে। তবে কিনা ওর কথায় খুনের ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি একেবারেই। এখন বসন্ত মনে মনে ভাবে, একবার যদি সে মুক্তি পেত তাহলে আরতির মতো মেয়েদের এমন শিক্ষা দিত যা কিনা দৃষ্টান্ত হয়ে থাকত। কিন্তু ফাঁসির আসামিকে মুক্তি দেবে কে? এই জেলেই একজন জেলরক্ষীর সুনজরে ছিল সে। তাকেই একদিন কাছে ডেকে ওর জীবনের সুখ দুঃখের সব কথাই বলল।
তারপর একটু চুপ করে সে কি যেন ভেবে আবার বলল, কিসের অনুশোচনা? আমি তো সব কথাই বলেছি তোমাকে। এই 70,000 টাকা আরতি দিয়েছিল, ওর ওই টাকাতেই আমি গাড়ি কিনেছি, আর সেই গাড়িতেই ধাক্কা দিয়ে হত্যা করেছি জয়প্রকাশজিকে। কিন্তু যে কথা কাউকে বলিনি সে কথাই বলছি তোমাকে। কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। এ কথাটা যে কতদূর সত্যি তা মর্মে মর্মে উপলব্ধি করছি। আমার মৃত্যুদণ্ড হলেও আরতিও এখন জেলের ঘানি টানছে, এটাই আমার মৃত্যুর আগে একমাত্র সান্ত্বনা। যাক, যে কথা বলছিলাম, ওই দিন 70,000 টাকা পাওয়ার পর লোভ আমার অনেক বেড়ে যায়। ওই ফ্ল্যাটটা ছিল মিশ্রজির কালো টাকার স্টোর রুম। আমি সময় পেলেই আরতির অজান্তে গোপনে ওই সব টাকায় দু একটা করে বান্ডিল সরিয়ে ফেলতাম। আরতিকে আমি অবিশ্বাস করতাম না, তবু ভাবতাম যদি কখনো ওই বিশাল সম্পত্তির অধিকারী আমরা না হতে পারি তখন ওটা আমাদের কাজে লাগবে। আরতি যদি সত্যিই আমাকে বিয়ে করে গোয়ায় নিয়ে যায় তখন আমি আমার বোনকেই উপহার দেব। হুঁ, এখন আমার সেই বোনও তো আর নেই, আমার কারণেই আত্মঘাতী হয়েছে সে। টাকার পরিমাণ কত? তা প্রায় 2.5 কোটির মতো। এছাড়া টুকরো সোনা, সোনার বিস্কুট, আরতির লক্ষাধিক টাকার গয়না সবই আমি একটু একটু করে সরিয়েছি। তারও পরিমাণ কম নয়। সেসব আমি বাড়িতে রাখিনি, কেননা যদি কখনো ধরা পড়ি তখন বিপদে পড়ব। তাই আমার বাড়ি থেকে বেশ কিছু দূরে ঘোষাল বাগানে একটা পুরনো বিগ্রহহীন ভাঙা মন্দিরের পিছনে কায়দা করে পুঁতে রেখেছি সব। সেই জন্যই আমার অনুশোচনা। এত কুকর্ম করে আমার লাভ কি হলো বলো তো? সবই তো গেল। এখন ওই জায়গা আমি চিনিয়ে না দিয়ে গেলে কেউ তার হদিশও পাবে না। সব সব গেল আমার। তুমি কি বলছো ভাই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যদি তুমি ওই টাকা ও সোনার সন্ধান আমাকে দাও তাহলে আমি রাজা হয়ে যাব। আমি সমস্তিপুরের লোক, বউ বাচ্চা নিয়ে টালি নালার কাছে একটা বস্তিতে থাকি। তোমার ওই বিপুল সম্পদ আমি হাতে পেলে জীবনের মোড় ঘুরে যাবে আমার। আমি তোমাকে গোপনে আজই রাতের অন্ধকার এখান থেকে বার করে নিয়ে যাব। সর্বনাশ, তোমার তো চাকরি চলে যাবে তাহলে। বই গেল, ওই সম্পদ হাতে পেলে এই চাকরি তো আমি এমনিই করব না, ওর অর্ধেক পেলেও বর্তে যাব আমি। যদি তুমি সত্যিই জেল থেকে বার করতে পারো আমাকে, তাহলে ওর সবটাই তুমি নেবে। কেননা ওই টাকায় আমার আর কি হবে? জেল পলাতক আসামি আমি, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। তবে একটা অনুরোধ, আমি তো কপরদক শূন্য, 2-1 হাজার টাকা তুমি আমাকে দিও। ওই টাকা নিয়ে আমি হিমালয়ে চলে যাব। সেখানে বনে জঙ্গলে ঘুরে সাধু সন্ন্যাসীদের দলে ভিড়ে কাটিয়ে দেবো বাকিটা জীবন। প্রতিটা মানুষের জীবনে মৃত্যু অবধারিত, তবে এই বয়সে মরতে আমার একদম ইচ্ছা করছে না। মরতে তোমাকে হবে না, মারতে তোমাকে দেব না আমি। যে করেই হোক আমি তোমাকে মুক্তি দেবই এখান থেকে। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম। রাত 10টার পরে আমি তোমার কাছে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো না যেন। মুক্তির আনন্দে কি ঘুম আসে? কথা হয়েছিল সন্ধ্যের পর। দেখতে দেখতে রাত 10টা হয়ে গেল। অল্প অল্প শীতের আমেজ ছিল, তাই একটা চাদর নিয়ে এসে রক্ষী বলল, চট করে একটা গায়ে জড়িয়ে নাও, নিয়ে আমাকে ফলো করো, কেমন? রক্ষীর নির্দেশ মতো বসন্ত তাই করল। তারপর কিছু সময়ের মধ্যেই ভয়ানক একটা ঝুঁকি নিয়ে জেলের বাইরে এলো বসন্ত। রক্ষী ওকে নিয়ে একটু অন্ধকার মতো জায়গায় গিয়ে বলল, তোমার জন্য অন্য ঘর থেকে একটা পাজামা পাঞ্জাবি এনেছি, চট করে পরে নাও এটা। আর এই যে, এই নাও টাকা, 1-2 হাজার নয়, 5,000 টাকা এনেছি, এটা পকেটে রাখো, কেমন? বসন্ত তাই করল। বেশ খানিকটা পথ যাবার পর বসন্ত বলল, ঠিক কথা, এই বুদ্ধিটা তো মাথায় আসেনি। যাই হোক, সে ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ হেঁটে আসার পর রক্ষীর পরিচিতের বাড়িতে আসতেই সে কি আপ্যায়ন ওদের! এখন এসবের কোনো দরকার নেই। একটা শাবল অথবা কুরুল আপাতত দাও, তোমার মোটর বাইকটা কিছুক্ষণের জন্য দরকার, খুব এমার্জেন্সি। সঙ্গে সঙ্গে সে ব্যবস্থাও হয়ে গেল। এরপর আর দেরি নয়, দ্রুত মোটর বাইক নিয়ে পরিত্যক্ত বাগানে ঢুকে পড়ল ওরা। গাড়িটা একটা জায়গায় রেখে আধো অন্ধকারে বাগানে ঢুকে একটি ভাঙা মন্দিরের কাছে এসে বসন্ত বলল, শাবলটা তুমি আমার হাতে দাও,
আর বাইরের দিকে কড়া নজর রাখো, যাতে কেউ হঠাৎ করে এদিকে এসে না পড়ে। এত রাতে কি আসবে এখানে মরতে? এতটা নিশ্চিন্ত হয়েও না বন্ধু, বিপদ যে কখন কোন মুহূর্ত থেকে কোথা দিয়ে আসে তা কেউ বলতে পারে না। শাবল হাতে নিয়ে বসন্ত এক জায়গায় মাটি খুঁড়তে শুরু করেই থেমে গেল। কি হলো, থামলে যে? মনে হচ্ছে কেউ যেন আসছে, ওই দেখো। রক্ষী ঘুরে তাকাতেই বসন্ত গায়ের জোরে তার মাথায় শাবলের এমন ঘা দিল যে আর্তনাদ করবারও সময় পেল না সে। একবার শুধু ওঁক করে লুটিয়ে পড়ল মাটিতে। মৃত্যু নিশ্চিত করতে পরপর আরও কয়েক ঘা তার মাথায় দিয়ে শাবলটা একটা ঝোপের মধ্যে ফেলে দিল বসন্ত। তারপর ওই মোটর বাইকে চেপেই বেশ কিছুটা পথ এসে গঙ্গার তীরবর্তী এক জায়গায় সেটাকে ফেলে রেখে ছায়ান্ধকারে এগিয়ে চলল সামনের দিকে। নিজেকে বাঁচানোর জন্য এরকম কৌশল নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ওর। মিথ্যা ও প্রতারণারই জয় হলো। একসময় গঙ্গার বাঁধানো ঘাটের কাছে একটি চালা ঘরের সামনে এসে দাঁড়ালো বসন্ত। কতগুলো ভ্যাগাবান্ড ক্লাসের লোক ও ভিখিরি চাদর মুড়ি দিয়ে শুয়েছিল এক পাশে। বসন্ত ভাবল রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাক, নইলে নৈশ প্রহরী পুলিশের চোখে পড়লে আবার জেল। জেলে ঢুকলেই ফাঁসি, কেননা ওর বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডাদেশ। অতএব বাঁচার কোনো পথই নেই। ভবঘুরেদের পাশে বসে থাকতে থাকতে হঠাৎই একটা চাপা কান্নার স্বর ওর কানে এলো। এত রাতে কে কাঁদে? মেয়ের গলার স্বর। ও এদিক ওদিক তাকাতেই দেখতে পেল ঘাটের সিঁড়িতে বসে শাড়ি পরা এক যুবতী দুহাতে মুখ ঢেকে কাঁদছে। তাই দেখে বসন্ত ধীরে ধীরে উঠে এসে তার পাশে বসল। কে তুমি? এত রাতে এখানে বসে কাঁদছো কেন? তুমি কে? আমায় তুমি চিনবে না। বসন্ত দেখল যুবতী বিবাহিতা। কপালের সিঁথিতে সিঁদুরের দাগ স্পষ্ট, গায়ের রং ঘন কালো, দারুণ সুন্দর মুখখানি, ঘন কেশবতী। আমরা কেউই কাউকে চিনি না, তবু জানতে চাইছি এভাবে একা ঘাটে বসে কাঁদছো কেন তুমি? তোমাকে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? না, স্বেচ্ছায় এসেছি আমি আত্মহত্যা করব বলে। সে কি? হ্যাঁ, তবে মরতে এসেও মায়ের টানে আমি মরতে পারছি না। কিসের টান তোমার? সন্তানের। 3 বছর আগে বাড়ির অমতে একটা ছেলেকে ভালোবেসে আমি মেদিনীপুরের গ্রাম থেকে পালিয়ে আসি। এইদিকেই একটা বস্তিতে ভাড়া নিয়ে থাকি আমরা। আমার স্বামী একটা কারখানায় কাজ করে। আমার একটা 1 বছরের ছেলেও আছে। আজ 1 মাস হতে চলল। আমার স্বামী এখানকার পাট চুকিয়ে এই বস্তির অন্য এক মেয়েকে নিয়ে উধাও হয়েছে। এখন আমি কি করি? আমার এই বিপদের কথা শুনে গতকাল আমার মা এসে বাচ্চাটাকে নিয়ে গেছে। আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। 2-1 দিন পরে যাব বলে এড়িয়ে গেছি। কেন এড়িয়ে গেলে কেন? আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। যাকে বিশ্বাস করে ভালোবেসে ঘর ছেড়ে বস্তিতে এলাম, সে আমাকে ছেড়ে চলে গেল। উপরন্তু বলে গেল এই বাচ্চাটা নাকি তার নয়। সেই দুঃখেই আমি মরতে এসেছিলাম, কিন্তু মরতে গিয়েও আমার সন্তানের কচি মুখখানি মনে পড়ে যাওয়ায় মরতে পারলাম না। এখন আমি কি করি? কি আবার করবে? তোমার মায়ের কাছেই ফিরে যাও তুমি, আবার নতুন করে জীবন শুরু করো। তোমার এমন মিষ্টি চেহারা, ঢলো যৌবন, তোমার জীবনে ছেলের অভাব হবে না। আবার নতুন করে জীবন শুরু করো। তুমি ভুলে যাচ্ছ, আমার কিন্তু একটা বাচ্চা আছে। তাতে কি? যার সঙ্গে ঘর বাঁধবে তাকে সে কথা আগেই জানাবে। আমার কথা বাদ দাও, এখন বলো তো তুমি কে? এত সুন্দর দেখতে তোমাকে, এই রাতে এখানে কি করছো? আমিও তোমারই মতো এক অভাগা। মালদহে গৌড় অঞ্চলের এক ব্যবসায়ীর ছেলে আমি।
বিশেষ কাজে কলকাতায় এসে এক দুষ্ট চক্রের হাতে পড়ে যাই। ওরা আমাকে এক জায়গায় আটকে রেখে আমার বাবার কাছে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি বহু কষ্টে তাদের খপ্পর থেকে পালিয়ে এসেছি। এত রাতে কোনো ট্রেন পাবো না, তাই ভিড়ে গেছি এই ভিখিরির দলের সঙ্গে। রাতটুকু এখানে কাটিয়ে কাল ভোরেই বিদায় নেব। কিন্তু তুমি আমার কথা শোনো, মরার চিন্তা মন থেকে সরিয়ে দাও। এত রাতে এখানে না থেকে ঘরে যাও। এখানে থাকলে যদি কোনো বদলোকের পাল্লায় পড়ো, তখন কিন্তু কেঁদে কুল পাবে না। অনেকেই জীবনে কিছু না কিছু ভুল করে, তুমিও করেছো, আমিও করেছি। আবার নতুন করে জীবন শুরু করো, সব ঠিক হয়ে যাবে। কি করে করব? আমার অতীত জানলে কেউ কি আমায় নেবে? কেউ নেবে না। যদি আমি নিই, তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে পারি। ভেবে বলছো তো? তুমি রাজি থাকলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। যুবতী এবার ওর জীবনে নতুন করে বাঁচার আলো দেখে মুগ্ধ চোখে একবার তাকালো বসন্তের দিকে, বলল, সত্যি বলছো? তুমি আমাকে নেবে? শুধু তোমাকে নয়, তোমার ছেলের দায়িত্বও নেব। এখন বলো, তুমি কি রাজি? রাজি। তাহলে একটা কাজ করো, এইভাবে সারা রাত গঙ্গার ধারে বসে থেকে কোনো লাভ নেই। বিশেষ করে আমি পলাতক। যদি ওই দুষ্কৃতীর দল আমার খোঁজে এদিকে এসে পড়ে, তাহলে আমি আবার বিপদে পড়ে যাব। এখন অগ্রহায়ণ মাস, অল্প অল্প শীতও আছে। আজ রাতটুকু বরং আমাকে তোমার ঘরে আশ্রয় দাও। কাল সকালে আমি তোমাকে তোমার মা ও ছেলের কাছে পৌঁছে দিয়েই চলে যাব। তারপর একদিন এসে আদর করে তোমাকে নিয়ে যাব আমার ঘরে। আমার ঘরণী হয়ে ঘর আলো করবে তুমি। তোমার বাবা মা আমাকে মেনে নেবেন? নিশ্চয়ই নেবেন, কেননা ওরা জানবেন নিজের জীবন বিপন্ন করে তুমি আমাকে ওই শত্রুদের কবল থেকে মুক্ত করেছো। তুমি মানুষ নও, দেবতা। তোমার নামটা কিন্তু জানা হয়নি এখনো। আমি বাসব। আমি বাসনা। চিরকাল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছি। এখন আমার বয়স 25। যাকে ভালোবেসে ঘর ছাড়লাম, সেও আমার সঙ্গে প্রতারণা করলো। আমি মরতে এসেছিলাম, এমন সময় তুমি এলে, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালে। এসো, আমার ঘরে এসো। রাত অনেক হয়েছে। তোমার হাত ধরেই কাল সকালে আমি আমার মা বাবার কাছে ফিরে যাব। বলে বসন্তর হাত ধরে টান দিল বাসনা। সামান্য পথ হাঁটা, তারপরেই একটা খোলার ঘরের বস্তিতে এসে হাজির হলো ওরা। এত রাতে অঘোরে ঘুমোচ্ছে সবাই। দু একটা কুকুর ওদের দেখে ঘেউ ঘেউ করে আবার চুপ করে গেল। ঘরে ঢুকে দাওয়ায় এসে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলো দুজনেই। বাসনা বলল, আজ তোমার ভালো করে খাওয়া হয়নি নিশ্চয়ই। দুপুরে অনেকটা সুজি করেছিলাম, তারই খানিকটা আছে, খাবে? তাই দাও। তারপর কাল সকালে বাইরে কোনো দোকানে বসে যা হয় কিছু খাওয়া যাবে। এবার তো শুতে হবে। রাত এখন প্রায় 1টা কি 1:30। আমার একটা শাড়ি দিচ্ছি, ওটা পরে শুয়ে পড়ো। বসন্ত তাই করল। ওর পায়জামা পাঞ্জাবি ছেড়ে বাসনার শাড়ি পরে শুয়ে পড়ল তক্তপোষের বিছানায়। কোনো রকমে আজকের রাতটা কাটাতে পারলে কালই এই অঞ্চল ছেড়ে বিদায়। বাসনাকে ওর মায়ের কাছে ছেলের কাছে পৌঁছে দিয়ে কোথায় যাবে, কিভাবে যাবে, সেই নিয়ে চিন্তা ভাবনা করবে। বসন্তর একপাশে বাসনাও শয্যা নিল। আলোটা নিভিয়ে দেবো কি? দিতে পারো। না থাক, তখন থেকে তোমার মুখটাও দেখা হয়নি ভালো করে। কি সুন্দর তুমি। তুমিও। কালো রূপে এত আলো এর আগে আর কারোর মধ্যে দেখিনি আমি। না, সত্যি বলছো? বলে ওর বুকের ওপর মাথা রাখল। বসন্ত আবার জেগে উঠল নতুন করে। আলো নিভিয়ে বাসনা বসন্তের পাশে শুলে দুজনেই সক্রিয় হয়ে উঠল। দুটি দেহ এক করে সারাটি রাত কাটিয়ে দিল মধুর মিলনে। খুব ভোরে বসন্তর যখন ঘুম ভাঙল, বাসনা তখনও নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। এই সময়কালে ওর যে কি করা উচিত
সেটাই সে চিন্তা করল। নিজেকে বাঁচানোর জন্য, রাতে আশ্রয় লাভের জন্য বাসনাকে ও আগাগোড়া মিথ্যে কথা বলেছে। অযথা দরদ দেখিয়ে বিশ্বাসভাজন হয়ে সারা রাত ওর দেহ ভোগ করেছে। যে রমণীর ফাঁদে পড়ে আজ ওর এই অবস্থা, যার কারণে ওর আদরের বোনকেও হারিয়েছে, তার প্রতিশোধ ও কখনো নিতে না পারলেও অন্যের প্রতি প্রতারণা করে ও সেই প্রতিহিংসা চরিতার্থ করবে। সহজ সরল পন্থায় সৎ হয়ে থেকে তো এই পরিণাম। অনিচ্ছা সত্ত্বেও দুটো খুন ইতিমধ্যেই সে করে ফেলেছে। তাই সৎ হয়ে থাকার চেষ্টা আর কখনোই সে করবে না। হাতের কাছে মেয়ে মানুষ পেলেই লুটবে, পকেটে টান পড়লে চুরি অথবা ডাকাতি করবে, প্রয়োজনে আরও খুন করবে ও। তবে বাসনাকে ওর মা বাবার কাছে, সন্তানের কাছে পৌঁছে না দিয়ে ও পালাবে না। ওর দেহের পরতে পরতে সুখের পরশ পেলেও ওকে নিয়ে সংসার করা ওর পক্ষে অসম্ভব। কেননা এখনকার মতো ও মুক্তি পেলেও ওর জীবন এখন পদ্মপাতায় জলের মতো। পুলিশ এবং সিআইডির জালে যে কোনো মুহূর্তে ও ধরা পড়ে যেতে পারে। ও যখন মনে মনে এইসব চিন্তা করছে, তখনই একসময় চোখ মেলল বাসনা। কি গো, কখন উঠেছো? ডাকনি কেন? অনেক রাত অবধি জেগেছিলে কাল, তাই তোমার ওই ঘুমটুকু কেড়ে নিতে ইচ্ছা হলো না। বাসনা এবার উঠে বসে মেঝে থেকে শাড়িটা কুড়িয়ে জড়িয়ে নিল সারা দেহে। তারপর বলল, কখন যাবে? যখন তুমি যেতে বলবে। দেরি করে লাভ কি, এখনই চলো তাহলে। ছেলেটার জন্য বড্ড মন কেমন করছে। ভগবান যা করে মঙ্গলের জন্য। তুমি আসার আগে যদি জলে ঝাঁপ দিতাম, তাহলে ছেলেটাও মাতৃহারা হতো আর আমিও তোমাকে পেতাম না। এরপর প্রাতকৃত্য সেরে একটা সুটকেসে বাসনা ওর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে বলল, চা করব? চা খাবে? ওটা ট্রেনে বসে খেয়ে নিলেই হবে। ঘরের দরজায় তালা দিয়ে বাইরে আসতেই একজন মহিলা জিজ্ঞেস করলেন, ছেলেটি কে রে বাসনা? কখন এলো? ও আমাদের গ্রামের ছেলে মাসি। কাল অনেক রাতে এসেছে ও। আমি মায়ের কাছেই যাচ্ছি, পরে একদিন এসে মালপত্র নিয়ে যাব। তাই যা মা, এভাবে কি একা একা থাকা যায়? ওরা বাইরে বেরিয়ে একটা দোকানে বসে চা আর কেক খেয়ে নিল দুজনে। তারপর ট্রেনে নয়, খানিক আসার পর মেচেদাগামী একটা বাস পেয়ে তাতেই উঠে পড়ল। দ্রুতগামী সরকারি বাস দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এগিয়ে চলল ঝড়ের গতিতে। গ্রামে পৌঁছতে অনেক বেলা হয়ে গেল, যদিও তবুও বাসনার বাবা মা দারুণ খুশি হলেন মেয়েকে ফিরে পেয়ে। বসন্তর পরিচয় পেয়ে আরও আনন্দ হলো পরিবারের সকলের। বাসনাও সন্তানকে বুকে জড়িয়ে কি আদরটাই না করল। সারাটা দিন আনন্দেই কাটল। বলতে গেলে আনুষ্ঠানিকভাবে বিয়ে না হলেও জামাই আদরই পেল বসন্ত। বিকেলের দিকে সিদ্ধান্ত নিল আর এখানে থাকা নয়, এবার ওর মুখোশ খুলতেই হবে, পালাতেই হবে এখান থেকে। আপাতত কিছু কেনাকাটার দরকার। রক্ষীর দেওয়া সেই 5,000 টাকা এখনো আছে ওর কাছে। তা থেকেই একটা চাদর আর ঝোলা ব্যাগ ও কিনে নিল। তারপর সেটা ওর জন্য নির্দিষ্ট ঘরে রেখে অনেকটা সময় কাটালো বাসনার সঙ্গে। তারপর সন্ধ্যের অন্ধকার নেমে আসতেই সবার অলক্ষ্যে বেরিয়ে এলো বাড়ি থেকে। বাসনাকে এত তাড়াতাড়ি ছেড়ে যেতে মন চাইছিল না ওর। তবুও লোভে পাপ, পাপে মৃত্যু কথাতেই আছে। তার উপর ও বুঝেই গেছে অমৃতে গরল ছিল, অমৃতে গরল আছে, তাই আর নয়। চাদর ও ঝোলা ব্যাগটি সঙ্গে নিয়ে প্রথমেই ও এলো মেছেদায়, সেখান থেকে খড়গপুর। এখানে একটা হোটেলে ঢুকে পেট ভরে খেয়ে নিল। এরপর স্টেশনে এসে ভাবতে লাগলো এখন ও কি করবে, কোথায় যাবে। এই বাজারে 5,000 টাকা শেষ হতে বেশি সময় লাগে না, তবুও কোথাও না কোথাও যেতে তো হবেই। হঠাৎই ওর কানে এলো রাঁচি হাতিয়া এক্সপ্রেসে হঠাৎই ওর কানে এলো রাঁচি হাতিয়া এক্সপ্রেস খড়গপুরে আসছে।
ও আর ক্ষণবিলম্ব না করে রাঁচির একটি টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করতে লাগলো। একটু পরে ট্রেন এলে জেনারেল কম্পার্টমেন্টে ঢুকে বসার মতো জায়গা করে নিল একটু। ট্রেন ছাড়লে বাসনার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। মেয়েটা ওকে বিশ্বাস করে অকপটে ওর দেহের পূর্ণ অধিকার দিয়েছিল কাল রাতে, কিন্তু ভাগ্যের পরিহাস, ওর মতো সরল প্রাণের মেয়ের সঙ্গেও প্রতারণা করতে হলো তাকে। এখন ওর ভবিতব্য যে কি তা ও ভালোই বুঝতে পেরেছে। সুযোগ পেলে এমন বহু মেয়ের সঙ্গে ওকে প্রতারণা করতে হবে, কারো অন্য মনস্কতার সুযোগ নিয়ে তার ধন হরণ করতে হবে, প্রয়োজনে খুন। অতএব সাহসে বুক বেঁধে এগিয়ে যেতেই হবে ওকে। ট্রেনে সারা রাত বসে কাটানোর পর মুড়ি আসতেই ফাঁকা হয়ে গেল ট্রেন। তখন একটা বাঙ্ক দখল করে শুয়ে পড়ল লম্বা হয়ে। শুয়ে শুয়ে কত কি না চিন্তা করতে লাগলো। আরতির কথাই ভাবতে লাগলো বেশি করে। বেশ তো চলছিল, হঠাৎ করে এমন একটা হঠকারী সিদ্ধান্ত নিতে গিয়েই সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। ও নিজেও বাঁচল না, ওরও জীবনটাকে শেষ করে দিয়ে গেল। একসময় রাঁচিতে এসে থামলো ট্রেন। গাড়ি প্রায় ফাঁকা। ট্রেন থেকে নেমে খুব চেষ্টা করলো অল্প ভাড়ার 2-1 দিনের জন্য কোথাও কোনো সস্তার ঠেক পেতে, কিন্তু না, সেখানে যা হোটেল আছে তা সবই চড়া রেটের। অতএব ঘরের আশা ছেড়ে একটা দোকানে বসলো চা বিস্কুট খেতে। একদল যাত্রী তখন রাজরাপ্পায় যাচ্ছে ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে। ওর মন তখনই অন্যরকম হয়ে গেল। মন্দিরের খোঁজ নিয়ে ও এসে বসলো রামগড়ের বাসে। রামগড় পৌঁছে অন্য যাত্রীদের অনুসরণ করে শেয়ারের অটোয় চলে এলো এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, রাজরাপ্পায়। এখানে গ্রানাইট পাথরের বুকের ওপর দিয়ে দুরন্ত গতিতে বয়ে চলেছে ভেড়া নদী। কিছু দূরে প্রপাতের সৃষ্টি করে ঝাঁপিয়ে পড়েছে দামোদরের বুকে। এখানে এসে প্রথমেই নদীর জল মাথায় নিয়ে ও মন্দির দর্শন করলো। তারপর একটা গামছা কিনে ভালোভাবে স্নান করে নিল ভেড়া নদীর জলে। স্নানের পর ভৈরবী প্রপাতের ধারে বসে সঙ্গমের দৃশ্য দেখল অনেকক্ষণ ধরে। এই জায়গাটার নাম ভান্ডারদহ। একসময় একটি সস্তার হোটেলে ঢুকে নিরামিষ খাবার খেয়ে নিল পেট ভরে। সবই তো হলো, কিন্তু আশ্রয় নেবে কোথায়? এখানে না আছে কোনো হোটেল, না কোনো ধর্মশালা, কিছুই নেই। হতাশ চিত্তে বসন্ত নিজের খেয়ালেই ঘুরে বেড়াতে লাগলো এদিক ওদিক। ভৈরবী বা ভেড়া নদী গ্রানাইটের স্তর ভেদ করে যেদিক থেকে বয়ে আসছে সেদিকেরই এক বনময় উচ্চ স্থানে বড় একটি পাথরের ওপর বসে প্রকৃতির দৃশ্য দেখতে লাগলো। দেখতে দেখতে বেলা গড়িয়ে এলো। চারদিক ফাঁকাও হয়ে এলো ক্রমশ। এমন সময় ও দেখল 4-5 জন এদেশীয় মহিলা মাথায় কাঠের বোঝা নিয়ে আরও উচ্চ স্থান থেকে জঙ্গল ভেদ করে এদিকে নেমে আসছে। এদের মধ্যে 2 জন কিশোরী, বাকি 3 জন অল্প বয়সী বিবাহিতা তরুণী। বসন্তকে একাকী নির্জনে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো ওরা। বেঁটে খাটো গোলালো চেহারার এক রমণী ওর থেকে একটু দূরে কাঠের বোঝাটা নামিয়ে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুখ একটু মুছে নিল। তারপর ধপ করে এক জায়গায় বসে আর চোখে একবার তাকালো বসন্তের দিকে। বাকিরা সবাই নেমে গেলে রমণী বলল, ए जी, शाम 4 बजे के बाद इधर रहना ठीक नहीं। जल्दी नीचे उतारो, नहीं तो भल्लू या शेर आ जाएगा। এদিকে বাঘ ভাল্লুকের উপদ্রব আছে বুঝি? हाँ, है तो। इधर पूरा ही जंगल। আসলে আমি কখনো পাহাড়, নদী, ঝর্ণা এসব দেখিনি তো, তাই দূরের সব পাহাড়গুলোকে দেখছি, নদী দেখছি। तुम बंगाली? कहाँ से आए हो? कलकत्ता से। सुबह रांची आया था, उसके बाद रामगढ़। बस, তাহলে তো রামগড় नहीं तो রাঁচিতেই চলে যাও তুমি। কেন, এখন কোথাও কোনো জায়গা নেই? नहीं, इधर कोई नहीं रहता। शाम होने से सब चला जाएगा। কেন, বাঘের ভয়ে? শুধু বাঘ নয়,
অনেক রকম জানোয়ার আছে এখানে। আমি যদি মন্দিরে থাকি? वो भी नहीं हो सकता। মন্দিরের পূজারীরাও আরতির পর সবাই চলে যান। কোথায় যান? এখান থেকে কিছু দূরে একটা পাহাড়ি গাঁও আছে, সেখানে। তুমি কোথায় যাবে? আমিও সেখানেই যাব। আমাকে তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? একটা রাত অন্তত থাকতে দেবে? বসন্তর অসহায় অবস্থা দেখে রমণী ওর অনেকটা কাছে এসে বলল, কে তুমি? কি জন্য এসেছো এখানে? মনের দুঃখে। কেউ কোথাও নেই আমার। নাম একটা আছে, কিন্তু ঠিকানা নেই। ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে। এখানে দেবীমা ছিন্নমস্তা যদি কৃপা করেন তবেই আমি বাঁচব। এত সুন্দর জায়গা দেখে মন ভরে গেছে আমার। এখানে কোনো দোকানে বা অন্য কোথাও কেউ যদি কোনো কাজ দেয় তো করব, না হলে মন্দিরের দরজায় বসে গামছা পেতে ভিক্ষে করব। কেউ তোমাকে ভিক্ষে দেবে না। কেন? আমার অপরাধ? এমন সুন্দর চেহারা তোমার, ভদ্র ঘরের ছেলে। যে তোমাকে দেখবে তারই মন ভরে যাবে। তোমার মতো লালটু চেহারার একজন কেউ ভিক্ষা করবে এ আমি ভাবতেও পারছি না। তাহলে তো আমার মনে হয় এখানেই বসে থাকা ভালো। না হয় বাঘের পেটেই যাব। না না, তা হয় না। কেন, তুমি ওই রকম মতলব করছো নাকি? আমি তোমাকে মরতে দেব না। আমাদের গ্রামেই নিয়ে যাব তোমাকে। আমাদের 4-5টা ঘর আছে, তারই একটাতে তুমি থাকবে। এখন বলো, তুমি এই বয়সে এমন বিভাগী হয়ে চলে এসেছো এত দূরে? কারোর সঙ্গে প্যার করে দুঃখ পেয়েছো? বসন্ত এবার সরাসরি ওর মুখের দিকে তাকালো। যুবতীর পূর্ণিমার চাঁদের মতো গোল মুখ, গায়ের রং ফর্সা, তাতেও যেন একটু তামাটে রং মেশানো। বলল, তুমি কি অন্তর্যামী? সত্যি একজনকে খুব ভালোবেসেছিলাম আমি, কিন্তু সে আমাকে ত্যাগ করেছে। ছোটবেলা থেকেই আমি মাতৃহীন। বাবা আবার বিয়ে করলে সৎমার অনাদরে আমি বড় হই। কিছুকাল আগে আমার বাবাও মারা যান। তার মৃত্যুর পর জানতে পারলাম বাবা আমার সমস্ত বিষয় সম্পত্তি আমার সৎমার নামেই লিখে দিয়ে গেছেন। সেখানে আমার নামে কিছুই প্রাপ্তি নেই। এ কথা জেনেই হয়তো আমার প্রেমিকা অন্যের দিকে নজর দিয়েছে। আমি এখন কপর্দকহীন, স্বজনহীন হয়ে তাই মনের দুঃখেই দেশান্তরী হয়েছি। এবার দেখব আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। এমন সুন্দর সুপুরুষকে যে প্রত্যাখ্যান করে, সে কি ধরনের মেয়ে? আমি হলে সারা জীবন তোমাকে বুকে আগলে রাখতাম। যাই হোক, তোমার জন্য আমি আছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে, এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাবার কথা মনেও আনবে না কিন্তু। তোমার মতো এত ভালোবেসে আপনার মতো কেই বা আমাকে কাছে টেনে নেবে? কিন্তু তুমি তো বিবাহিতা, তোমার স্বামী আছে, তার উপরে সুন্দর যুবতী তুমি। তোমার স্বামী বা পরিবারের দিক থেকেও তো কোনো বাধা আসবে না? যদি সেটা আসে, আমি সামলে নিতে পারবো। ও ব্যাপারটা আমার ওপরেই ছেড়ে দাও। এখন এসো আমার সঙ্গে। আর দেরি করলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। বসন্ত এবার কাঠের বোঝাটা তুলে ওর মাথায় চাপিয়ে দিল। সেই বোঝা মাথায় নিয়ে নদী পার হয়ে উঁচু ডাঙায় এলো দুজনে। তারপর মন্দির ডান দিকে রেখে ধীর গতিতে এগোতে লাগলো ওদের গ্রামের দিকে। পথে যেতে যেতে বসন্ত জিজ্ঞেস করল, তোমার নাম? এতক্ষণে নাম জানার কথা মনে হলো তোমার? আমার নাম উর্মিলা, উর্মিলা সাহু। কি করে জানবো বলো? আমি তো সারাক্ষণ আমার কথাই বলে গেলাম। তুমি উর্মিলা, আমি গৌতম। তোমার আশ্রয় থেকেই আমি আমার জীবনের বাকি দিনগুলো এখানেই কাটিয়ে দেব। দেবীর আরাধনা করব। আর মায়ের মন্দিরে বা দোকানে যদি কোনো কাজের ব্যবস্থা হয়। আহ, এখনই সব চিন্তা কেন? তোমার ব্যবস্থা তো আমিই করব। বসন্ত আর কিছু বলল না। বেশ একটু উচ্চ স্থানে ছোট্ট এক পাহাড়ি গ্রামে
সন্ধ্যের মুখে পৌঁছে গেল ওরা। এখান থেকে দেবীর মন্দির ও ভেড়া দামোদরের সঙ্গম বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। প্রকৃতি এখানে বড়ই উদার। কাঠের বেড়া দেওয়া বেশ খানিকটা জায়গা জুড়ে উর্মিলার ঘর সংসার। পরপর 2-4টি ঘর রয়েছে সেখানে। তারই মধ্য থেকে একটি ঘর উর্মিলা খুলে দিল ওকে। ঘরের ভেতর একটি তক্তাপোষও পাতা আছে। উর্মিলা সে ঘরে আলো জ্বেলে বলল, এখানেই তুমি থাকবে। আমি তোমার জন্য বালিশ বিছানা সব কিছুরই ব্যবস্থা করছি। এখন একটু মুখ হাত ধুয়ে বিশ্রাম নাও। এখন থেকে এই ঘর তোমারই। এমন ভাগ্য বিপর্যয়ের পর এরকম স্বর্গবাস এ যেন কল্পনাও করতে পারা যায় না। এইরকম সাপদ সংকুল অরণ্যে ও বরাবরের জন্য রয়ে গেলে পুলিশ সিআইডি ওর নাগালও পাবে না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারেই কেমন আছে ওর মধ্যে যার জন্য সবাই ওর প্রতি আকৃষ্ট হয়। ওর এই 27 বছরের জীবনে সত্যি সত্যি কোনো মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসার বন্ধন হয়নি। প্রথম ওকে আকৃষ্ট করে আরতি। স্বেচ্ছায় দেহদান করে ওকে মাতিয়ে তোলে। জেল ভেঙে বেরিয়ে আসার পর ওর জীবনে এলো খোলার ঘরের বাসনা। ওর মিথ্যাচারে বিশ্বাস করে সারা রাত ধরে কি আনন্দই না দিল ওকে। সেখান থেকেও কৌশলে পালিয়ে আসার পর এলো ভৈরবী সঙ্গমে উর্মিলা। প্রথম দর্শনেই কেন এত মজে গেল সে ওর প্রতি। তবে যেমন যাই হোক না কেন এই জায়গা ছেড়ে ও ভুলেও অন্য কোথাও যাবে না। এই যে লালটু বাবু, চায় পিওগে না? হলে তো ভালোই হয়। তাহলে এসো। আর একটা কথা বলি শোনো, রাতে ঘর থেকে একদম বেরোবে না। যদি বেরোতে হয় এই ঘেরার বাইরেও যাবে না। এখানে বেশ শীত আছে, তাই রান্না বান্নার এই কাঠগুলোর তাপ খুবই ভালো লাগলো। উর্মিলা ওকে বেশ কয়েকটা নোনতা বিস্কুট এগিয়ে দিয়ে গাঢ় দুধের চায়ের কাপ ধরিয়ে দিল ওর হাতে। তোমার এখানটা আমার খুব ভালো লেগেছে। তবে তোমাদের পরিবারের আর সব কই? তোমার স্বামীকে তো দেখছি না। চা খাওয়া শেষ হলে উর্মিলা বলল, এই তো এলে। এই যে দেখছো পুন্নিকে, এখানকারই এক গোয়ালা পরিবারের মেয়েও। তোমারই মতো মা বাবা কেউ নেই ওর, তাই আমি ওকে রেখেছি। ও ভুলতে গেলে আমার সব কাজই ও করে দেয়। এসো আমার সঙ্গে। ওই যে ওই দেখো, উনি আমার স্বামী। পক্ষাঘাত হয়েছে, ইদানিং কথাও বলতে পারেন না। এখন ওর শেষ অবস্থা, যে কোনো দিন চলে যেতে পারে। আর আমার পরিবার সেরকম কেউ নেই। আমি নানা কাজে ব্যস্ত থাকি, তাই পুণ্যি ওর দেখাশোনা করে। তোমার উপর তাহলে অনেক দায়িত্ব। কিছু মাত্র না। একটু পরে খাওয়া দাওয়ার পাট শেষ হলে পুণ্যি পাল্লা বন্ধ করে এই চালা ঘরেই শোবে। আমি শোবো আমার ঘরে। রোগীর ঘরে আমরা কেউ থাকি না। এবার যা বলি তা মন দিয়ে শুনো। মন্দির এলাকায় আমাদের একটা দোকান আছে, পূজা সামগ্রী ইত্যাদি কা দোকান। শনি মঙ্গলবারে পূজার্থীদের ভিড় এখানে উপচে পড়ে। ওই দিন আমি দোকানে বসি, কেননা রোজ তো সময় দিতে পারি না। এছাড়াও ভেড়া বকরি মুরগা এসব আমি পালন করি। 2 দিন জঙ্গলে যাই জ্বালানি কাঠ আনতে। তাই এবার থেকে তুমি আমার ওই দোকান সামলাবে। তুমি তো এমনই একটি কাজ চেয়েছিলে, তাই না? বাকি কাজ সব আমি করব। আগে 2-1 দিন রেস্ট নাও, তারপর দোকানে বসবে। কাল সকালে আমি তোমার জন্য জামা কাপড় কিনে আনবো, কেননা তোমার সঙ্গে তো কিছুটি নেই। না না, ও তোমাকে কিনতে হবে না, ওসব কেনার টাকা আমার আছে। জানি, তবু ও টাকা তুমি তোমার কাছেই রেখে দাও। যদি কখনো আমাকে ভালো না লাগে, হঠাৎ করে যদি কারো মোহে পড়ে আমাকে ছেড়ে চলে যাও, তখন কিন্তু ওই টাকাটা তোমার অনেক কাজে লাগবে। আমি তোমাকে ছেড়ে, এখানকার এই পরিবেশ ছেড়ে চলে যাব, এ কথা তুমি ভাবতে পারলে? আমি জানি তুমি যাবে না।
তবু বললাম, কিছু মনে করো না। আজ রাতে রুটি আর মাংস খাও, মিষ্টি পেড়া আছে, দোকান থেকে কেনা, উনি খুব ভালোবাসে। এরপর এখানকার দেবী মাহাত্ম্য, পরিবেশ, এখানকার মানুষজন, এইসব সম্বন্ধে অনেক কথা হলো। তার মধ্যে এক ফাঁকে উর্মিলা গিয়ে ওর শোয়ার ব্যবস্থা ঠিক করে এলো। তারপর রুটি মাংস ও সুস্বাদু পেঁড়া খেয়ে দারুণ তৃপ্ত হলো বসন্ত। তোমার ঘরে একটা টর্চ আর জলের জায়গাও রেখে এসেছি, যাও এবার গিয়ে শুয়ে পড়ো। পুন্নি, যা বাবুজিকে ওর ঘর দেখিয়ে দিয়ে আয়। বসন্ত পুণ্যির সঙ্গে সেই ঘরে এলো। এসে দেখলো বেশ পরিপাটি করে সব কিছুর ব্যবস্থা করে গেছে উর্মিলা। ও হাসি মুখে পুণ্যিকে বিদায় দিয়ে আলো নিভিয়ে নিজের চাদরটা গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ল। কিন্তু এই অজানা অচেনা পরিবেশে এমন শান্তির আশ্রয় পেয়ে সহজে কি ঘুম আসে? তাই শুধুই এপাশ ওপাশ করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, সত্যি সত্যি কি এত সুখ ওর সইবে চিরকাল? তবে এটা ঠিক, কোনো রকম বিপাকে পড়ে যদি ও নিজেই কোথাও চলে যায় সে কথা আলাদা, না হলে উর্মিলা কখনোই ওকে ত্যাগ করবে না। ওর আচরণ ও চোখের ভাষায় তা পরিষ্কার। এইসব চিন্তা করতে করতে যখন ও নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে, ঠিক তখনই দরজায় টকটক শব্দ। বসন্ত উঠে গিয়ে আলো জেলে দরজা খুলতেই দেখল উর্মিলা। ওর হাতে একটা কম্বল। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না, ওই শুয়ে শুয়ে নিজের কথাই ভাবছিলাম। ওসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে না, পুরাতন কোনো কিছু ইয়াদও রাখবে না। তখন কম্বল দিতে ভুলে গিয়েছিলাম, এটা গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ো। আমার একটা চাদর আছে, সেটাই চাপা দিয়ে শুয়েছিলাম। কম্বল কাল দিলেও পারতে। তবু দিলাম, কেননা মাঝরাতে এখানে শীত খুব বেশি হয়, পাহাড়ি জায়গা তো। সত্যি, তুমি আমার জন্য যা করছো, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ঋণ? কিসকা ঋণ? আমি তোমাকে যা দিচ্ছি তা তো ভালোবেসেই দিচ্ছি। তুমি জানো না, এতদিন মনে মনে আমি তোমারই মতো একজনকে খুঁজছিলাম। নাও, এখন অনেক রাত, চুপচাপ শুয়ে পড়ো দেখি। আমি ঠিক তোমার পাশের ঘরেই আছি। কোনো জন্তু জানোয়ারের ডাক শুনে ভয় পেলে আমাকে ডেকো। এই বন পাহাড়ের দেশে তুমি ছাড়া আর কে আছে আমার? তোমাকেই তো ডাকবো আমি। তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, আশ্রয় দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তবে সেই আশ্রয়টা শুধু এই ঘরে নয়, আমার হৃদয়ে। বলেই ওকে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করে ওর বুকে মাথা রেখে বলল, আমায় তুমি ছেড়ে যেও না গো, তোমাকে আমার খুব ভালো লাগছে। আমার বেঁচে থাকার জন্য তোমাকেই প্রয়োজন। এই রাতে যুবতী রমণীর পরশে অস্থির হয়ে উঠল বসন্ত। এরপরে আর কি স্থির থাকা যায়? একটু পরে জঙ্গলের গভীর থেকে একদল হরিণের ডাক যখন কানে এলো, দুজনের দুটি দেহ তখন এক হয়ে গেছে। দেখতে দেখতে একটি বছর কোথা দিয়ে যেন পার হয়ে গেল। উর্মিলা বিধবা হয়েছে কয়েক মাস আগে। বসন্ত জাঁকিয়ে বসেছে দোকানের ব্যবসায়। এই 1 বছরের মধ্যে ওর মধুর ব্যবহারে সকলেরই খুব প্রিয় পাত্র হয়ে উঠেছে ও। মাতৃমন্দিরে মালা বদল করে বসন্তের সঙ্গে উর্মিলার বিয়েও হয়েছে। উর্মিলা এখন সন্তান সম্ভবা। এমনই সুখের সময় উর্মিলা একদিন বসন্তকে বলল, চলো, তোমাকে আমাদের গ্রাম ঘুরিয়ে আনি। সে তো হাজারিবাগ না কোথায় যেন? হ্যাঁ, হাজারিবাগের কাছেই, টাটিঝরিয়ায়। আমার মা বাবা এখনো বেঁচে আছেন। বাবা চোখে ভালো দেখেন না, মা একেবারেই গ্রামের মানুষ। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে কথা ওরা লোকমুখে শুনেছেন। এখন তুমি গেলে তোমাকে দেখবেন ওরা, খুব খুশি হবেন। বেশ তো, চলো, কবে যাবো বলো? কালই যেতে পারি। রামগড় থেকে ঘন ঘন বাস আছে হাজারিবাগের। এখানে তুমি কি আর জঙ্গল দেখেছ, সেখানে গেলে বুঝবে জঙ্গল কি ভয়ানক।
বাঘ ভাল্লুকের ভয়ে সন্ধ্যের পর ঘর থেকেও বেরোয় না কেউ। সে তো এখানেও। ও জায়গা আরও বিপজ্জনক। আমার এই সম্ভাবনাটার কথাও তাদের জানিয়ে আসি। প্রাণ ভরে ওরা আশীর্বাদ করবেন। পরদিন সকালেই রওনা দিল ওরা। গ্রামে পৌঁছোতে বেলা হলো অনেক। অনেক দিন পর মেয়েকে সঙ্গে জামাইকে দেখে খুশি হলো সকলেই। সবচেয়ে খুশি হলো বসন্ত। এখানকার বনভূমি ও ছোট বড় পাহাড়ের শ্রেণী মন ভরিয়ে দিল ওর। 3 দিন গ্রামে থাকার পর শেষ দিন বিকেলের দিকে উর্মিলা বসন্তকে ডেকে বলল, চলো, তোমাকে ওই টিলার উপর যে শিব মন্দিরটা দেখছো ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সন্ধে হয়ে যাবে না? বেশিক্ষণ বসবো না তো। বিয়ের আগে শিবরাত্রির সময় ওই শিবের মাথায় কত জল ঢেলেছি আমি। আবার কবে আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই। চলো তবে। নির্জন বনপথ ধরে ওরা ধীরে ধীরে পাহাড়ের মাথায় উঠে শিব ঠাকুরকে দর্শন করল। তারপর একটু বিশ্রাম নিয়ে যেই না ফিরে আসার উপক্রম করছে, অমনি এক বলিষ্ঠ চেহারার যুবকের আবির্ভাব হলো সেখানে। अरे उर्मी, तू कब आई? सूरज, तू अभी तक जिंदा है? कितने नंबर का? तू हमार हाथ छाड़बी कि ना बोल। वचन देता हूँ, सिर्फ 20 मिनट में मेरा काम हो जाएगा। वो बंगाली बच्चे को बोल 20 मिनट इंतजार करने के लिए। বসন্ত আর থাকতে পারল না। রাকিবের চোয়াল লক্ষ্য করে জোরে এক ঘুষি মারল। আচমকা মার খেয়ে মন্দিরের চাতালের ওপর ছিটকে পড়ল রাকিব। পরক্ষণেই রিভলভার হাতে উঠে দাঁড়ালো। मेरे पर हाथ उठाया तूने? इतना हिम्मत कैसे हुआ रे तेरे को? বলেই রিভলভার তাক করল বসন্তের দিকে। রাকিব ট্রিগারে চাপ দেওয়ার আগেই উর্মিলা ঝাঁপিয়ে পড়ল তার উপর। টার্গেট রং হয়ে গেল। গুলি লাগলো উর্মিলার পেটে। জোরে একটা আর্তনাদ করে সেখানেই লুটিয়ে পড়ল উর্মিলা। রাকিব সেদিকে তাকালোও না। এক লাথিতে বসন্তকে ধরাশায়ী করল। সেখানেই বড় একটি পাথরের ওপর ছিটকে পড়ল বসন্ত। প্রচণ্ড আঘাত লাগলো মাথায় এবং সারা শরীরে। তারপর আবার রিভলভার তাক করতেই জঙ্গলের ভেতর থেকে হঠাৎ একটি গুলি এসে লাগলো রাকিবের বুকে। রাকিব চাপা আর্তনাদ করে ঘুরে তাকাতেই পরপর গুলি এসে বিদ্ধ করলো ওকে। রাকিব ছিটকে পড়ল পাহাড়ের ঢালে। এবার দেখা গেল এক বিদ্যুৎ বর্ণাকে। তার চোখে মুখে ক্রোধের আগুন। সে এসে একবার উর্মিলাকে দেখল, তারপর লাথি মেরে রাকিবের দেহটা ফেলে দিল পাহাড়ের ঢালের দিকে। উর্মিলার দেহটাও তখন ছটপট করতে করতে প্রায় স্থির হয়ে এসেছে। আর বসন্ত, তার অবস্থা এমনই যে সে সব দেখেও উর্মিলার কাছে যেতে পারছে না। সেই বিদ্যুৎ বর্ণা তখন পায়ে পায়ে এগিয়ে এসে উঠিয়ে বসালো বসন্তকে। খুব লেগেছে না তোমার? হ্যাঁ। ওই মেয়েটিকে? আমার স্ত্রী। নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেল মেয়েটা। আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? কেন, তুমি যেতে পারবে না? না, মাথায় বড় কষ্ট, পায়ের হাড়ে লেগেছে খুব। উফ, হাতটাও বুঝি গেল। বিদ্যুৎ বর্ণা তখন বসন্তর হাত ধরে টেনে তুলল। যন্ত্রণায় কাঁকিয়ে উঠল বসন্ত। তবু এই অবস্থায় উর্মিলার কাছে গেলে উর্মিলা বলল, এত ভালোবেসেও পেলাম না তোমাকে। তবু যে কদিন তোমায় পেয়েছি তাতেই আমার মন ভরে গেছে। আমার जो कुछ भी है सब कुछ তোমারই রইল। একটি সন্তানও উপহার দিতে পারলাম না তোমাকে। যে আসছিল সেও পৃথিবীর আলো দেখতে পেল না। তাকে নিয়েই বিদায় হচ্ছে গো। তুমি ভালো থেকো। ওর কি হবে? এদের দুজনকেই সৎকার করবে বনের বাঘেরা। এখন তাহলে
আমরা কোথায় যাব? আমার ঝোপড়িতে। কিন্তু আমার যে এখন হেঁটে যাবারও শক্তি নেই। তাতে কি, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। বেশি দূরের পথ তো নয়। ভাগ্য ভালো আমি সময় মতো এসে পড়েছিলাম, না হলে তুমিও অকালে প্রাণ হারাতে। বিদ্যুৎ বর্ণা বসন্তর হাত ধরে তুলে দাঁড় করালে বসন্ত খুব শক্ত করে ধরল ওকে। তারপর ধীরে ধীরে 1 পা 2 পা করে এগোতে লাগলো। এ কি, তুমি দেখছি একেবারেই চলতে পারছো না। তুমি এক কাজ করো, পেছন দিক থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি তোমাকে আমার পিঠে করেই বয়ে নিয়ে যাব। আমার ভার তুমি বইতে পারবে? দেখোই না পারি কিনা। আমি একজন বার বনিতা, দেহ ব্যবসা করি। বহু পুরুষকে আমি আমার বুকে উঠিয়েছি। আজ না হয় তোমাকে পিঠে নিয়ে চলবো। বসন্তের বিস্ময়ের আর অন্ত রইল না। বাকি পথটুকু বিদ্যুৎ বর্ণা অনায়াসে ওকে বয়ে নিয়ে এলো। তারপর ওর ঝোপড়ির ঘরে এনে একটি ক্যাম্প খাটে শুইয়ে দিল ওকে। দেখতে দেখতে সন্ধ্যা উত্তীর্ণ হলো। রাতের গাঢ় অন্ধকারে ঢেকে গেল চারিদিক। গভীর জঙ্গলে ভরা এই পাহাড়ের শিখর দেশে নানান রকম কীটপতঙ্গ ও বন্য জন্তুদের ডাক ছাড়া অন্য কিছুই শোনা গেল না। এখানে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই। হ্যারিকেনের আলোই এখানে সম্বল। এই নির্জন ভয়ঙ্কর প্রদেশে মেয়েটা একা কি করে বাস করে? বসন্তর কৌতূহলের আর অন্ত রইল না। পাশাপাশি উর্মিলার জন্য ওর মনের ভেতরটা হাহাকার করে উঠল। ওর ঘর সংসার সব গেল। মন্দিরের কাছে সেই দোকান, গ্রামের লোকেরা, সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আর তো ও সেই সুন্দর স্বর্গীয় পরিবেশে ফিরে যেতে পারবে না। উর্মিলার মরদেহ বাঘের পেটে গেলে কি কৈফিয়ত দেবে ও গ্রামের মানুষের কাছে? কেউ তোকে বিশ্বাস করবে না। বিদ্যুৎ বর্ণা এবার বসন্তর কপালে হাত বুলিয়ে দিল। যা হয়েছে তা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। যা হবে তা ভালোই হবে। আমি ঈশ্বর বিশ্বাস করি না। তুমি নিরীশ্বরবাদী? ভালো কথা। তবে ভাগ্য ও ভবিতব্য এইগুলোকে মানো নিশ্চয়ই। তাহলে নিরীশ্বরবাদের যিনি প্রভু, আমরা তারই চরণে আশ্রয় নেব এবার। তিনি কে? হুম, এখন বলবো না। তোমার সেরে উঠতে কয়েকটা দিন সময় লাগবে। এখন আগে একটু চা পাউরুটি খাও তো। তারপর ব্যথা মরার ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকো। রাতে ডাল রুটি খাবে। তোমার নাম? আমার এখনকার নাম আলেয়া, পূর্ব নাম পর্ণানন্দী। এখন থাক এসব কথা, পরে সব তোমাকে বলবো। তুমিও বলবে কিন্তু। তুমি বাঙালি না? উর্মিলা কিন্তু এখানকারই মেয়ে। রাজব্বার মন্দির এলাকায় তোমাদের দুজনকে দেখেছি আমি। তবে অবশ্য তখন নামটা জানতাম না। রাকিবের মুখে ওই নাম শুনতে পেলাম। তা তোমার নামটা কি? আমি বসন্ত। পর্ণা এরপর ঝোপড়ির এক কোণে বসে কেরোসিন স্টোভ জেলে চা তৈরি করে 2 পিস পাউরুটি ও চা এগিয়ে দিল বসন্তর দিকে। ওর মুখোমুখি নিজেও বসে খেল। এবার ওষুধ দেব। এটা খেলে দুদিনে গায়ের ব্যথা মরে যাবে। বনে পাহাড়ে ওষুধ তুমি কোথায় পাবে? জঙ্গলে থাকি, একা থাকি, তাই সব রকম ওষুধই কাছে রাখতে হয় বই কি। বুঝলাম। কিন্তু এই বিপজ্জনক জায়গায় থেকে তুমি দেহ ব্যবসা করো কি করে? রোজই একবার করে শহরে যাই। সেখান থেকে রূপের ছলা কলায় ভলিয়ে খদ্দের ধরে আনি। ওরা কিন্তু জানে না অমৃতেও গরল আছে। তারা আমার দেহ ভোগ করে সুখ পায়। আমি আনন্দ পাই এই ভেবে যে তাদের প্রত্যেকের শরীরে আমার রোগের বিষ ছড়িয়ে দিতে পারছি বলে। এসব কথা থাক এখন। আগে তুমি ওষুধটা খাও তো। সমস্ত ব্যথা বেদনা দেখবে একেবারে সেরে গেছে। তবে হাড়ের ব্যথা তো, মরতে একটু সময় লাগবে। পর্ণা এবার ব্যথা মরার কড়া ওষুধ ভিটামিন সহ ওকে খেতে দিল। তারপর বলল, আজ রাতে বরং ডাল রুটিই খাও। কাল থেকে নয় অন্য ব্যবস্থা করে দেবো। বসন্ত শুনেই গেল ওর কথা। আসন্ন মৃত্যুর মুখ থেকে এই মেয়ে ওকে বাঁচিয়েছে। ওর ঘরে আশ্রয় দিয়ে সেবা করছে। অনন্ত রূপ যৌবনের ধারক এই মেয়ে দেহ ব্যবসা করে, আবার ওর মতো আর্তের সেবাও তো করছে। এমন সময় বাইরে দাপাদাপির শব্দ ও গর্জন শোনা গেল। ভয় পেও না, ভাল্লুকের দল এসেছে। তবে আমার এই ঝোপড়ি এলাকায় ওরা ঢুকতে পারবে না। সবই তো বুঝলুম,
কিন্তু এই পরিবেশে একা তুমি থাকো কি করে? ভয় করে না? ভয়? কিসের ভয়? হুঁ, লোকালয় অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। এখানে শুধুই শান্তি। কী যে সুখে আছি। তা তো আছো, কিন্তু আমি যদি এখানে থাকি তাহলে তোমার দেহ ব্যবসা চলবে কি করে? সে চিন্তা তোমার কেন? আমি যে চিরকাল দেহ ব্যবসায়ী করব, তার কি কোনো ঠিক আছে? তাহলে করবেটা কি শুনি? যিনি নিরীশ্বরবাদী, তার চরণে শরণ নেব, তোমাকেও নেওয়াবো। আমি বাইরে গিয়ে বরং কাঠের জালে চট করে একটু ডাল রুটি করে নিয়ে আসি। এই ঘরে স্টোভ ধরানো যায় না, কাঠের জালে রান্নাও করা যায় না। পর্ণা ডাল রুটি বানাতে গেলে বসন্ত ভাবতে লাগলো, এই বার বনিতাও এখন মজেছে ওর আকর্ষণে। রূপে গুণে মেয়েটি অতি সুন্দরী, কিন্তু ওর হাতে রিভলভার এলো কোথা থেকে? কে এই লড়াকু মেয়ে? রাকিব নামের ওই দুষ্কৃতীকে ও কেন গুলি করে মারল? সে নিশ্চয়ই ওর খদ্দের হয়ে এসেছিল এখানে। যাই হোক, এই বার বনিতার পর ওর জীবনে আবার নতুন করে কে আসবে কে জানে। উর্মিলাকে পেয়ে সুন্দরভাবে বেঁচে থাকার একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু তাও হঠাৎ করে বুদবুদের মতো মিলিয়ে গেল। এখন ওর জন্য কোন ভবিতব্য অপেক্ষা করছে কে জানে। এবার কি তাহলে ওকে আত্মহননের পথ বেছে নিতে হবে? বসন্ত আর কোনো কিছুই ভাবতে পারল না। প্রায় ঘন্টাখানিক বাদে পর্ণা ডাল রুটি তৈরি করে ঘরে এলো। একটি ঘর। বসন্তকে খুব যত্ন করে ডাল রুটি খাওয়ালো, নিজেও খেলো। এবার নিশ্চিন্তে ঘুমাও দেখি। তুমি ক্যাম্পখাটেই শুয়ে থাকো, আমি নিচেই শোবো। তুমি এখন অসুস্থ। তাছাড়া আমি চাই না তোমার শরীরে আমার খারাপ অসুখটা ঢুকুক। কিন্তু আমি চাই ওই অসুখটা আমার শরীরে নিতে, কেননা আমি আর বাঁচতে চাই না। তুমি না চাইলে কি হবে? আমি তো তোমাকে মরতে দেব না। তোমার শরীরের ব্যথা বেদনা 2-1 দিনের মধ্যেই সেরে যাবে। তোমাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। কেন? আমি তোমার কে? সে তুমি বুঝবে না। কাল সকালেই আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। কোথায় যাবে? যেদিকে দুচোখ যায়। যিনি নিরীশ্বরবাদী, এবার আমরা তারই শরণ নেব। বেশ, তা না হয় নেবে, কিন্তু যে লোকটাকে তুমি খুন করলে তার ডেড বডি যদি পুলিশের হাতে পড়ে? সে ভয় আমি করি না। ওই লোকটা আর তোমার স্ত্রী দুজনেরই ডেড বডি লোপাট হয়ে যাবে। এখানকার বনচেতারাই কিন্তু তাদের অস্তিত্ব লোপ করে দেবে। এত জায়গা থাকতে তুমি এই ভীষণ জঙ্গলে দেহ ব্যবসা করতে এলে কেন? শহরের যে কোনো নিষিদ্ধ পল্লীতে থাকতে পারতে। পারতাম, তবে ওইভাবে দেহ ব্যবসা করলে আমি স্বাধীন থাকতাম না। কোনো দুষ্টচক্রের পাল্লায় পড়ে যেতাম হয়তো। এবার বলো, রাকিব নামের ওই যে লোকটাকে তুমি খুন করলে, ওর সঙ্গে কি তোমার আগে কোনো শত্রুতা ছিল? আমার সর্বনাশের মূলে ওই লোকটাই। তাছাড়া ওই লোকটাকে না মারলে আমি তো তোমাকে বাঁচাতে পারতাম না। যাক গিয়ে যাক, ওসব কথা থাক। এখন তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো বলো। দুজন মানুষকে খুন করে জেল থেকে ফেরার হয়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি। মিথ্যে কথা। তোমার তো খুনির চেহারা নয়, তুমি কখনো খুন করতে পারো না। সত্যি বলছি, খুন আমিও করেছি, দুটো খুন। জেল পালানো খুনের আসামি আমি। হতেই পারে না। শুনবে তুমি আমার কথা? আমি কোনো কিছু গোপন করব না। শুনবো, শুনে আমিও বলবো আমার কথা। দুজনেই না হয় দুজনের কাছে পরিষ্কার থাকবো। আজ রাতে আমার চোখে ঘুম আসবে না। বারবার মনে পড়ে যাচ্ছে উর্মিলার কথা। আবার তোমার দিক থেকেও চোখ ফেরাতে পারছি না। আমাকে তুমি ধরে একটু বসিয়ে দেবে? তোমার মুখ না দেখলে আমি বলতে পারবো না। পর্ণা এবার শুয়ে থাকা বসন্তকে প্রায় পাঁজা কোলা করে তুলে বসিয়ে দিল ক্যাম্প খাটে। বসন্ত মৃদু হেসে মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, কি দারুণ দেখতে তোমাকে! এমন অঙ্গভরা রূপ সচরাচর দেখা যায় না। এইসব বাজে কথা রাখো তো, তোমার নিজের কথা বলো। বসন্ত তখন আগাগোড়া সব খুলে বলল পর্ণাকে। সব শুনে একটু চুপ থেকে পর্ণা বলল, এবার আমার কথা শোনো। এখানে আমি আলেয়া নামের বার বনিতা, কিন্তু এককালে আমি গৃহবধূই ছিলাম।
আমার নাম পর্ণা নন্দী, স্বামীর নাম অর্পণ নন্দী। আমি দুর্গাপুরের মেয়ে। স্বামীর সঙ্গে মধ্য কলকাতায় একটি ফ্ল্যাটে থাকতাম। এক দুপুরে একটি দুষ্টচক্রের দল আমাকে আমার ফ্ল্যাট থেকে কিডন্যাপ করে। ওরা আমাকে পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ঘর থেকে বার করে নিয়ে যায়। তারপর আমাকে বন্দি করে রাখে তাদের গোপন ঘাঁটিতে। ওদের এটাই কাজ ছিল, যুবতী মেয়েদের ফুসলিয়ে এনে অথবা বলপূর্বক ধরে এনে ভিন দেশে পাচার করে দেওয়া। এই যে রাকিব, যাকে আমি খুন করলাম, সেই ছিল এদের দলের একজন কুখ্যাত দুষ্কৃতী। প্রত্যেকটা মেয়েকে পাচারের আগে তার দেহগুলোকে সে ভোগ করত। তেমনই অত্যাচার আমার উপর করলো। আমি অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওর ওই আসরিক শক্তির কাছে আমি হেরে গেলাম। তারপর কি যে হলো আমার, আমি নিজেই তা ভেবে পেলাম না। সুন্দর বলিষ্ঠ চেহারার রাকিবকে ভালো লেগে গেল খুব। এমন সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই ও আমাকে মুক্তি দিয়ে পালাতে গেল। তখন ওর প্রতি আমার প্রেম জেগে উঠেছে। বললাম, তুমি একা কেন যাবে? আমাকেও নিয়ে চলো। আমার সুখের জন্য তোমার মতোই পুরুষ আমার পছন্দ। আমার তখন ঘরের মায়া নেই, কেননা আমি জানি আমার মতো ধর্ষিতা নারীকে কেউ আর আগের চোখে দেখবে না। অবিশ্বাস্য ব্যাপার। তারপর? তারপর ও আমাকে নিয়ে এলো জামালপুরের কালীপাহাড়িতে। সেখানে ও আমাকে কালী মন্দিরে মালা বদল করে বিয়ে করে। এরপর আমরা এলাম মুঙ্গেরে। ততদিনে ওর কাছে আমি পুরনো হয়ে গেছি। মাঝে মাঝে কোনো বিত্তবান ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নিয়ে আমাকে তার শয্যা সঙ্গিনী হতে বাধ্য করত। মুঙ্গের থেকে হাজিপুর, তারপর ধানবাদ থেকে গিরিটি। আমি তখন পুরোপুরি নষ্ট মেয়ে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার দেহ দান করব, আর এই অসৎ লোকটা তার টাকা ভোগ করবে, এমন তো হয় না। এবার আমি নিজেই একদিনের খপ্পর থেকে বেরিয়ে এসে কোডারমায় ঘাঁটি গাড়লাম। সেখান থেকে ধানবাদ, তারপর হাজারিবাগ। 1000 টাকা হাতে পেলেই আমি যে কোনো বিত্তবান পুরুষের বেডরুমে যাই, আর সাধারণ থেকে 1000 টাকা পেলেই তাদেরকে এখানে নিয়ে আসি। কেউ কেউ দিনমানেও আসে, কেউ বা সন্ধ্যের মুখে। তারা অবশ্য সারা রাত এখানেই থেকে যায়। আমার সঞ্চয়ের পরিমাণ কিন্তু এখন 1,01,00,000। এত টাকার মালিক হয়েও তুমি এই ঝুপড়িতে? আজই আমার ঝুপড়িবাসের শেষ রাত। ওই টাকাটা সঞ্চয় করব, এটাই আমার টার্গেট ছিল। আমার তো কোনো খরচ নেই, বিশাল অঙ্কের ওই টাকাটা জমেছে তাই। আরও আগে জমতো, রোগের জন্য খরচ হয়েছে কিছু। আমার লক্ষ্য পূরণ হওয়া মাত্রই তুমি এলে। যে আমাকে এই পথে আসতে বাধ্য করেছিল, সেও হঠাৎ কিভাবে যেন কার কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছিল। ঘরে ঢুকতে দিইনি ওকে। ও আমাকে দেখে নেবে বলে বিদায় নিয়েছিল। মনে হয় নিয়তি ডাকে এনেছিল ওকে। তোমাকে টার্গেট না করলেও আমি মারতাম ওকে। আমি মারবো বলেই রিভলভার হাতে ওর পিছু নিয়েছিলাম। তুমি সময় মতো এসে না পড়লে ও আমাকে মারতই। যাক গিয়ে যাক, আপদের শাস্তি হয়েছে। ভালো ওষুধের প্রভাবে আমিও এখন আরোগ্যের পথে। কাল সকালেই আমি তোমাকে নিয়ে বরাবরের মতো এখান থেকে চলে যাব। সম্প্রতি আমি একটা ফ্ল্যাট কিনেছি, সেখানেই নিয়ে যাব তোমাকে। সেটা কোথায়? এখন তো বলবো না। সেখানে থাকবো শুধু তুমি আর আমি। আমরা দুজনেই বিদ্বেষ ভুলে তার স্মরণ নেব এবার। তিনি কে? তিনি একজন নিরীশ্বরবাদী। তাকে দর্শন করলেই মাথা নত হয়ে আসবে। তার চরণে আশ্রয় নিয়েই দুজনেই আমরা ধর্মপথের পথিক হব, হিংসা ত্যাগ করব। পারবে না? শুধু একটাই অনুরোধ, আজ রাতে আমাকে দূরে রেখো না। আমাকে তোমার কাছে টেনে নাও, তোমার বুকে আশ্রয় দাও। রাতের আঁধার কেটে ভোর হলো এক সময়। ভোরের আলো ফুটে উঠতেই শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিল দুজনেই। কেমন বোধ করছো এখন? ভালো। আমি তোমাকে কড়া ডোজের পেন কিলার দিয়েছিলাম। চা বিস্কুট খাওয়ার পর আরও একটা খেয়ে নেবে। দিনে 2-3 বার খেলেই ফিট। এরপর চা পর্ব শেষ হলো ওদের। রোদ উঠতেই পর্ণা বলল, চলো তবে। এখনই? হ্যাঁ, আমাদের নতুন জীবন শুরু করতে হবে না? একটা ব্যথার ওষুধ খেয়ে পাহাড়ের ওপর থেকে নামা শুরু করলো দুজনে। পর্ণা অবশ্য শক্ত করেই ধরে রইল বসন্তকে। একসময় ওরা নির্জন বনপথ পার হয়ে নিচে নামলো।
তারপর একটা রিক্সা নিয়ে সোজা সিংহানি মিশনের কাছে এক শিব মন্দিরে। সেখানে দর্শন ও প্রণাম সেরে অনেক ফুলমালা ও লাড্ডু কিনে কাছেই কালী মন্দিরে এলো। মন্দিরে প্রবেশ করে দেবী প্রতিমার সামনে জোর হাতে দাঁড়ালো দুজনে। 100 টাকা দক্ষিণা সহ সেই ফুলমালা ও মিষ্টি পূজারীর হাতে দিতেই তিনি নামগোত্র জেনে পুজো করিয়ে দিলেন। তারপর প্রসাদী মালা পরিয়ে দিলেন দুজনের গলায়। সেই মালা সেখানেই বদল করে নিল ওরা। দেবীর প্রসাদী সিঁদুর বসন্তকে দিয়ে পর্ণা বলল, নাও, এটা আমার সিঁথিতে পরিয়ে দাও। বসন্ত পর্ণার সিঁথিতে সিঁদুর দিলে পূজারী ওদের দুজনকেই আশীর্বাদ করলেন। এরপর দেবীর প্রসাদ একটু করে মুখে দিয়ে মন্দিরের বাইরে এলো ওরা। একটা বড় দোকানে বসে খাবারের পর্বটা সেরে নিল। তারপর বসন্তকে এক জায়গায় দাঁড় করিয়ে পর্ণা একটা গাড়ি নিয়ে এসে বলল, ওঠো। বসন্ত গাড়িতে উঠলে পর্ণা ওর পাশে বসে একটা হাত মুঠোয় নিয়ে আপন মনেই গুনগুন করতে লাগলো। বসন্ত আর কিছু বলল না। গাড়ি দ্রুত এগিয়ে চলল ঘন জঙ্গল ও পাহাড় পর্বতের পথ অতিক্রম আচ্ছা, করে। এখন আমরা কোথায় যাচ্ছি? কেন? নতুন জীবন শুরু করতে। সেটা কোথায়? গেলেই না হয় দেখতে পাবে। প্রায় ঘন্টা তিনেক পরে গাড়ি এসে থামল এক জনবহুল পাহাড়ি এলাকায়। আর কত দূর? এই তো এসে গেছি। একসময় পর্ণার নির্দেশে ঘিঞ্জি এলাকার বাইরে এক রমণীয় স্থানে বড় একটি ফ্ল্যাট বাড়ির সামনে গাড়ি থেকে নামল ওরা। ড্রাইভারের হাতে টাকা দিতেই সে গাড়ি নিয়ে ফিরে গেল। পর্ণা বসন্তের হাত ধরে দোতলায় উঠে ওর নিজস্ব ফ্ল্যাটের চাবি খুলল। তারপর ঘরে ঢুকে বসন্তকে বলল, 3 মাস হলো এই ফ্ল্যাটটা কিনেছি। এখানেই গড়ে উঠবে আমাদের সুখের সংসার। এখান থেকেই আমরা প্রভুর চরণের শরণ নিয়ে নতুন জীবন শুরু করব। এরপর ঘরের সব জানলা খুলে বারান্দায় আসতেই মুগ্ধ বসন্ত বলল, বাহ, কি সুন্দর! দূরে, বহু দূরে কত পাহাড়, আর ওই যে দেখা যাচ্ছে নদীটা, কি নাম ওর? নৈরঞ্জনা, ফলুও বলে কেউ কেউ। আজই আমি স্নান করব ওখানে। তুমি একা? আমি বুঝে করব না? নিশ্চয়ই করবে, আমরা দুজনেই স্নান করবো ওই নদীতে। ঠিক আছে, এখন একটু একা থাকো তুমি। আমি মালতীকে বলছি ঘরটা একটু ছেড়ে মুছে পরিষ্কার করে দিতে। মালতীকে আর ডাকতে হলো না, সে নিজেই এসে দেখা করলো। ম্যাডাম, আপনি কখন এলেন? এই তো এলাম। আগে আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করতো, ঘরটাও পরিষ্কার করে দে। তারপর তোকে নিয়ে কিছু কেনাকাটা করতে যাব। ঘরে দুজনের শোবার মতো একটি রড আয়রনের খাট ছিল। পর্ণা এখানেই আদর করে বসালো বসন্তকে। আজ দুবেলায় কিন্তু আমাদের হোটেলে খেতে হবে। কাল থেকে ঘরেই সব ব্যবস্থা করব। তা না হয় হলো, কিন্তু আমরা এলাম কোথায়? কোন স্বর্গ এটা? এখনো বুঝতে পারছো না? না। একটু পরেই পারবে। মালতী একটি বাচ্চা ছেলেকে সঙ্গে করে ওদের জন্য চা, বিস্কুট ও কেক নিয়ে এলো। এখন কদিন কি আপনি থাকবেন ম্যাডাম? বরাবর। আর যাব না হাজারিবাগে। আর শোন, এখন থেকে তুই আমাকে ম্যাডাম বলবি না, দিদি বলবি। আর ইনিকে বুঝতে পারছিস তো? একে বলবি বাবুজি। চা পর্ব শেষ হলে পর্ণা বলল, একটু বিশ্রাম করো তুমি। আমি মালতীকে নিয়ে চট করে কিছু কেনাকাটা করে আসি, তারপর দুজনে একসাথে স্নানে যাব। পর্ণা চলে গেলে বসন্ত কিছুটা সময় বিশ্রাম নিয়ে বারান্দায় এসে নৈরঞ্জনা ও দূরের পাহাড়ের দৃশ্য দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে পর্ণা এসে বলল, চলো আমরা স্নানটা সেরে আসি। চলো, স্নানের জন্য আমার মনও ব্যাকুল হয়ে উঠেছে। মালতীর হাতে ঘরের দায়িত্ব দিয়ে একটা ঝোলা ব্যাগ নিয়ে পর্ণা বসন্তের হাত ধরে নিচে নামল। এতক্ষণে বেশ ভালো করে জায়গাটার চেহারা দু চোখ ভরে দেখল বসন্ত। এত গাড়ি, এত মানুষজন, এত বৌদ্ধ সন্ন্যাসী, এ কোথায় আমাকে নিয়ে এলে? দূরে ওটা কিসের মন্দির? তুমি এখন বুদ্ধগয়ায় এসেছ। ওই মন্দির হলো বুদ্ধ ভগবানের। আমরা তার চরণেই আশ্রয় নেব। আনন্দে শিহরিত হলো বসন্ত। ওরা পায়ে পায়ে নৈরঞ্জনায় নেমে এলো। এই নদীতে বর্ষাকাল ছাড়া ডুব জল থাকে না, তাই অল্প জলে বসে কাক স্নান করার মতোই স্নান করলো দুজনে।
পর্ণা নতুন বস্ত্র এনেছিল। স্নান সেরে নতুন জামাকাপড় পরে বলল, চলো এবার আমরা অতীত ভুলে ভগবান তথাগত বুদ্ধের চরণে আশ্রয় নিতে যাই। চলো। শুভ্র সুন্দর বেশে পবিত্র মন নিয়ে পায়ে পায়ে ওরা একসময় বুদ্ধ মন্দিরে এলো। তারপর দর্শন শেষে এলো সেই বোধি বৃক্ষ মূলে। মানুষের অত্যাচারের ভয়ে চারিদিক ঘেরা সেই সুপ্রাচীন পবিত্র স্থানকে প্রদক্ষিণ করে ধন্য হলো ওরা। এ যাবৎ জ্ঞানে অজ্ঞানে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে আমরা যে পাপ করেছি তার থেকে মুক্ত হয়ে এসো। সেটা কিভাবে সম্ভব? এসোই না। পর্ণা বসন্তের হাত ধরে এবার এলো এখানকার তিব্বতী মনাস্ট্রিতে। এই মনাস্ট্রির মধ্যে আছে 2 কুইন্টাল ওজনের একটি বিশাল ধর্মচক্র। সকলের বিশ্বাস এই ধর্মচক্রটিকে বাম থেকে ডাইনে 3 বার ঘোরালে সর্বপাপ নাশ হয়। এসো আমরা দুজনে একই সঙ্গে এই ধর্মচক্র ঘুরিয়ে সর্বপাপ হতে মুক্ত হই। এখন তুমি আমার সহধর্মিনী। যা করব একসঙ্গেই করব। ভগবান বুদ্ধের নাম নিয়ে এসো, আমরা দুজনেই ধর্মচক্র ঘোরাই। ধর্মচক্র ঘোরানো শেষ হলে বসন্ত বলল, আর আমাদের মনে কোনো দ্বিধা রইল না। দুজনেই আমরা সর্বপাপ থেকে মুক্ত হলাম। কি বলো? ঠিক তাই, এখন থেকেই শুরু হলো আমাদের নতুন জীবন। এখন চলো আমাদের ফ্ল্যাটের সামনে যে হোটেলটা আছে সেখান থেকে খাওয়া দাওয়া সেরে বরং একটু বিশ্রাম নিই। বিকেলে আবার আসবো এই বোধিবৃক্ষ প্রাঙ্গণে। জানো তো আজ পূর্ণিমা। এই পূর্ণিমা রাতে এখানে যে বিশাল বুদ্ধ মূর্তি আছে, আমরা সেই মূর্তির পাদদেশে বসে ধ্যান করব। তুমি যা বলবে, যেমনটি বলবে আমি তেমনটিই করব। কথা বলতে বলতে ওরা বাইরের হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলল। তারপর ফ্ল্যাটে এলো। এবার শান্তির বিশ্রাম। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হতেই ওরা আবার এলো বোধি বৃক্ষ মূলে। এখানে আরও একবার প্রদক্ষিণ করে একটু এগিয়ে এক সুবিশাল বুদ্ধ মূর্তির সামনে এলো ওরা। এখানেই দুজনে পাশাপাশি বসে প্রভুর শরণ নিয়ে এসো। ওরা যখন শুদ্ধ চিত্তে বুদ্ধ মূর্তির সামনে বসে দুচোখ বুজে ধ্যান সাধনা করতে লাগলো, তখনই কানে এলো সমবেত কণ্ঠস্বরে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ওরা চোখ মেলে দেখল নেপাল দেশের একদল বৌদ্ধ সন্ন্যাসী এই মূর্তিকে প্রদক্ষিণ করছেন। ওদের দেখা দেখি ওরা দুজনেও বৌদ্ধদের সঙ্গে নিয়ে মূর্তি প্রদক্ষিণ করল। সন্ন্যাসীরা বিদায় নিলেও ওরা সেখান থেকে সরে এলো না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত, পূর্ণিমার রাত, চাঁদের জ্যোৎস্না ধারায় ভগবান তথাগত বুদ্ধের মর্মর মূর্তি তখন উদ্ভাসিত। এই নির্জন রম্য স্থানে অন্তরের আকুল আহ্বানে বসন্ত পর্ণাকে আলিঙ্গনে বদ্ধ করল। পর্ণা কোনো রকম দ্বিধা করল না। বোধিবৃক্ষের দিক থেকে একটি শীতল বাতাস ওদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল তখন। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা নিঃশব্দ হত্যা। গল্পের নাট্যরূপ অরিত্রা, বসন্তর ভূমিকায় পিনাকি, আরতি স্বস্তিকা, ক্যাবা শুভাশিস, গোপাল অর্ঘ্য, ইন্সপেক্টর আকাশ, জেলরক্ষী এবং রাকিব এবং গল্পের সূত্রধর আমি সৌমিক, বাসনা রিমা, উর্মিলা শ্রেয়া, পর্ণা অরিত্রা, মালতী আত্রেয়ী, প্রতিবেশী চরিত্রে মনীষা। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো একটা গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আর হ্যাঁ, আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন। স্টে টিউন।